Today's webinar is on one such opportunity, and the title is Richard R. Merwin Student Scholarship, Learn from the Winner. This is a webinar where we will enlighten you with one of the most enticing and prestigious scholarships that is offered to the undergraduate students, which is the Richard R. Merwin Scholarship. IEEE Computer Society offers 40,000 US dollars in Richard R. Merwin Scholarship every year, starting from 1,000 US dollars per student. Mind you, that is 8 lakhs in Bangladeshi taka per student. So you can tell this is a very prestigious scholarship. This is given in recognition to the efforts of student volunteers who participate and lead the activities in their respective student branches, as well as show promising results in their academic and professional efforts. In association with IEEE Computer Society Bangladesh chapter, IEEE CS Team Spark brings you the chance to know about the ins and outs of this scholarship from the very own winner of 2020, Ahmed Azwad Yasir, Chief of IEEE CSBDC Team Spark and Chair of IEEE IUTSP. Today, he will be speaking on the guidelines, eligibility, application process, deadlines, and personal experience on how to apply for this prestigious REM scholarship. Before we start, I would like to request all of the participants to keep your mic muted and use the chat box if you have any queries during the session. Of course, at the end of the session, we are going to have a dedicated question answer session where you can get all of your queries attended. So without further ado, I would like to request our own winner of Richard R. Merwin Scholarship, Ahmed Azwad Yasir Bhai, to proceed with the session. Thank you. Assalamu alaikum everyone. Is my mic audible? Yes. আচ্ছা, বাংলায় বলি সুন্দর করে। আচ্ছা, আমি হচ্ছে আহমদ আজত ইয়াসির আর্য, বর্তমানে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার টিম স্পার্কের চিফ হিসেবে আছি এবং একই সাথে IEEE আইওটি স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার হিসেবে আছি। তো 2019 সালে যখন আমি IEEE কম্পিউটার সোসাইটি টিম স্পার্কে যোগদান করি ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে, তখন আসলে প্রথম এই স্কলারশিপ সম্পর্কে জানি। তো আমি যখন অ্যাপ্লাই করি, তো তখন আমার আগে মাত্র 2 জন মানুষ পেয়েছেন স্কলারশিপ বাংলাদেশ থেকে। আই এম দ্য থার্ড পার্সন ফ্রম বাংলাদেশ যে এটা পেয়েছি। তো ওই 2 জন ভাই থেকে আমি আসলে পার্সোনালি গাইডলাইন পেয়েছিলাম যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কি করতে হবে। তো এই বছর আমরা চেষ্টা করছি যে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার এরকম একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করুক, যেখানে আমরা আরো অনেক মানুষজনকে হেল্প করতে পারবো, স্কলারশিপটা সম্পর্কে জানাতে পারবো। তো আমি দেরি না করে আসলে শুরু করে দিই। I think আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই। ওকে। আচ্ছা, তো প্রথমেই একটু সানজান অলরেডি বলে দিয়েছে আরএম স্কলারশিপটা কি, তাও আমি আরেকটু বলি। তো IEEE কম্পিউটার সোসাইটির প্রিভিয়াস যিনি প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড ই মারউইন, তিনি আসলে এই স্কলারশিপটা চালু করে দিয়ে যান, মানে তারই স্মরণে। তো 2011 সাল থেকে আসলে স্কলারশিপটা শুরু হয়েছিল। তো এর আগে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের জন্য সেরকম ভাবে স্কলারশিপ ব্যবস্থা ছিল না। তো তার স্মরণেই আসলে স্কলারশিপটা শুরু করা। তো প্রতি বছর IEEE কম্পিউটার সোসাইটি 40,000 US ডলার একটা বাজেট রাখে, সেখানে হচ্ছে জনপ্রতি সর্বোচ্চ $1,000 করে পেতে পারে। তো তারা চেষ্টা করে যে যেই ভলেন্টিয়ার গুলা তাদের নিজের স্টুডেন্ট ব্রাঞ্চে অথবা কম্পিউটার সোসাইটি চ্যাপ্টারে যথেষ্ট পরিমাণ অবদান রেখেছে, তাদেরকে একটু ইনফ্লুয়েন্স করতে স্কলারশিপের প্রতি। তো এই স্কলারশিপটা আসলে কেন বেশি গুরুত্বপূর্ণ, মানে স্কলারশিপটা অর্জন করলে আমি কি কি পাবো। তো প্রথম কথাটা হচ্ছে যে আমি আসলে টাকা পয়সা পাচ্ছি, যেটা আসলে খুব ছোট একটা পুরস্কার বাকিগুলোর তুলনায়। তো এই টাকাটা হচ্ছে $1,000। এটা হচ্ছে টোটালি আমার পার্সোনাল ইউজের জন্য, আমি এটা যে কোনো ভাবে খরচ করতে পারি। এটা আমাকে কোনো বাধ্যবাধকতা দেয় না যে আমাকে শুধুমাত্র IEEE রিলেটেড কাজে এটা ব্যবহার করতে হবে অথবা কম্পিউটার সোসাইটির কোনো কাজে এটা ব্যবহার করতে হবে। এটা টোটালি হচ্ছে আমার পার্সোনাল ইউজের জন্য, আমি এটা যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারি। তো দ্বিতীয়ত যেটা হচ্ছে, এরা আমাকে হচ্ছে নেক্সট 2 ইয়ারের জন্য, পরবর্তী 2 বছরের জন্য আমাকে তার IEEE মেম্বারশিপ এবং IEEE কম্পিউটার সোসাইটি মেম্বারশিপ ফ্রিতে দিয়ে দেয়। মানে হচ্ছে পরবর্তী 2 বছর আমাকে IEEE মেম্বারশিপের জন্য কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হয়নি। আচ্ছা, তৃতীয়ত যেটা হচ্ছে এবং যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওরা আপনি যদি উইনার হন তাহলে আপনাকে হচ্ছে এই যে রিজিয়ন থেকে আপনি উইনার হয়েছেন
যেহেতু আইটিপি অনেকগুলো রিজন আছে, রিজন 1 থেকে 10 পর্যন্ত, ওই রিজিয়নে আপনাকে অ্যাম্বাসেডর বানিয়ে দেয়। তো আপনি অনেক বড় একটা সুযোগ পান আইটিপি কম্পিউটার সোসাইটির সাথে কাজ করতে, বাংলাদেশ সেকশন বা অন্য কোনো সেকশনের সাথে কাজ করতে, মানে একটা ব্রিজ স্থাপন করে দেয় এই স্কলারশিপটা। আর ফোর্থ, যেটা ওরা কখনো ওপেনলি বলে না বাট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এটা যেহেতু ইউএসএ বেসড স্কলারশিপ, মানে কম্পিউটার সোসাইটি ইউএসএ থেকে এটাকে দিচ্ছে, তো এই স্কলারশিপটা পাওয়া মানে হচ্ছে আপনার একটা রিকগনিশন পাওয়া, যেটা পরবর্তীতে হায়ার স্টাডিজের ক্ষেত্রে অথবা আপনি যদি অ্যাডভোকেট সেটেল হতে চান সেক্ষেত্রে স্কলারশিপটা আসলে অনেক বেশি কাজে দেয়। মানে এটা একটা প্রমাণ যে আপনার যথেষ্ট যোগ্যতা আছে, আপনার লিডারশিপ কোয়ালিটি আছে, আপনি পড়াশোনায় ভালো। এটা ওভারঅল একটা পারফরমেন্স শো করে যে আপনি স্কলারশিপটার উইনার। তো এই স্কলারশিপটা পেতে হলে অ্যাকচুয়ালি কি কি করা লাগবে, মানে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? তো প্রথমত যেটা হচ্ছে, আপনাকে আপনি যে বিএসসি করছেন সেটার আপনি থার্ড বা ফোর্থ স্টুডেন্ট হতে হবে, এবং আপনার পড়াশোনার ব্যাপারটা হচ্ছে আইদার ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার রিলেটেড সাবজেক্টে হতে হবে। এটা ট্রিপলি হতে পারে, ইসিই হতে পারে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হতে পারে, সিএসসি হতে পারে, সাইবার সিকিউরিটি হতে পারে। মানে আপনার কম্পিউটার রিলেটেড কোন সাবজেক্টে আপনি বিএসসি করতে থাকেন তাহলে তার শেষ 2 বছর এসে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দ্বিতীয় যে এলিজিবিলিটি সেটা হচ্ছে আপনাকে আইট্রিপল এবং আইট্রিপল কম্পিউটার সোসাইটি একজন অ্যাক্টিভ মেম্বার হতে হবে। এটা কেন হওয়া প্রয়োজন? কারণ হচ্ছে আপনাকে যেহেতু কম্পিউটার সোসাইটি নিজে আপনাকে স্কলারশিপ দিচ্ছে, তো ওরা চায় আপনি আইট্রিপল মেম্বার হিসাবে বা আইট্রিপল কম্পিউটার সোসাইটির মেম্বার হিসাবে কি কি কাজ করেছেন সেটার উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়ার চেষ্টা করে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি একজন অ্যাক্টিভ মেম্বার কিনা। আচ্ছা, 3 নাম্বার যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে আপনার পড়াশোনায় একটু ভালো হওয়া লাগবে। আপনার সিজিপিএ 4-এ 2.5 হওয়া লাগবে, এবং আপনার সিজিপিএ যদি আপনার ইউনিভার্সিটি যদি সিজিপিএ ক্যালকুলেট না করে এবং তারা যদি পার্সেন্টেজ হিসাবে মার্কস দেখায়, সেক্ষেত্রে আপনাকে ওভারঅল 60% মার্ক ক্যারি করতে হবে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, এরপরে লাস্টে যে গুরুত্বপূর্ণটা সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লাই করবেন, আমরা আপাতত এই বছরের সেপ্টেম্বরের কথা বলছি, ধরেন আপনি এই বছর সেপ্টেম্বরে অ্যাপ্লাই করলেন, সেক্ষেত্রে পরবর্তী বছরের সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে স্টুডেন্ট থাকতে হবে। এখন আপনি যদি ভার্সিটির থার্ড ইয়ারে হন তাহলে আপনার যদি কোনো সমস্যাই না, আপনি অলরেডি ফোর্থ ইয়ার স্টুডেন্ট থাকতে পারছেন। কিন্তু আপনি যদি ফোর্থ ইয়ার স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে কথাটা হচ্ছে, সেক্ষেত্রে ওদেরকে এটা শো করলে হয়ে যায় যে আমি এখন ফোর্থ ইয়ারে আছি, কিন্তু ফোর্থ ইয়ার পর আমি স্টুডেন্ট হিসেবে অন্য কোথাও কন্টিনিউ করবো বা অন্য কোনো ইউনিভার্সিটিতে ঢুকবো। পুরো ব্যাপারটা হচ্ছে আপনাকে একজন স্টুডেন্ট থাকতে হবে, আপনি সেম ইউনিভার্সিটিতে থাকেন অথবা অন্য কোনো ইউনিভার্সিটিতে যান, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি স্টুডেন্ট থাকলেই হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই স্কলারশিপটা যে দেয় সেটার মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম থাকে। তো এদের ওভারঅল মার্কস ডিস্ট্রিবিউশনটা এরকম যে আপনার পড়াশোনা যেটা একাডেমিক অ্যাচিভমেন্ট সেটার উপরে 30% মার্ক বরাদ্দ থাকে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আইট্রিপলি কাজ বাদে, মানে আইট্রিপলিতে কাজগুলো বাদে আপনি যে ধরনের এক্সট্রা কারিকুলার কাজগুলো করছেন সেগুলোর উপর হচ্ছে 10% মার্ক থাকে, এবং আইট্রিপলি রিলেটেড কাজে 30% মার্ক থাকে। এবং বাকি যে 30% সেটার 20% হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন, আপনার চ্যাপ্টারের চেয়ার থেকে অথবা স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার থেকে অথবা তাদের অ্যাডভাইজার থেকে অথবা আপনি যদি সেকশনের সাথে কাজ করেন তাদের সেখানকার কারো থেকে যদি লেটার অফ রিকমেন্ডেশন লেটার নিতে পারে, সেটার উপর 20% মার্কস থাকে। আর ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে ভিশন স্টেটমেন্ট, মানে আপনাকে তো ওরা অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিচ্ছে আপনার রিজিয়নে, সেক্ষেত্রে আপনি ওই রিজিয়নে অ্যাম্বাসেডর হলে কি কি করতে পারবেন বা আপনার প্ল্যান কি বা আপনি এই সুযোগটা কিভাবে কাজে লাগাবেন সেটার উপর একটি স্টেটমেন্ট লিখতে হয়। তো এখানে বরাদ্দ থাকে 10% মার্কস, বাট এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া, কারণ ওরা মেইনলি এটা দেখেই হচ্ছে সবাইকে যাচাই বাছাই করে যে কাকে স্কলারশিপটা দিবে। কারণ এখানে যারা অ্যাপ্লাই করে প্রত্যেক বছর তারা সবাই মোটামুটি আইটি বিষয়ে রিলেটেড থাকে, তারা সবাই লেটার অফ রিকমেন্ডেশন ম্যানেজ করতে পারে, সবারই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এবং একাডেমিক অ্যাচিভমেন্ট যেহেতু রিকোয়ারমেন্ট হচ্ছে 2.5, তো 2.5 এর উপরে আসলে অনেক স্টুডেন্ট আছে পুরো বিশ্বে। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল এবং ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়াটা হচ্ছে আসলে ভিশন স্টেটমেন্টটা, যেটাকে হচ্ছে আপনার সাফল্যের কাছাকাছি এনে দেবে। আপনি যত ইউনিক ভাবে এবং যত স্ট্রং একটা স্টেটমেন্ট দিতে পারবেন, আপনার জেতার সম্ভাবনা বা আপনি অ্যাচিভ করার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা যে অ্যাপ্লিকেশনটা করব, অ্যাপ্লিকেশনটা কিভাবে করব? তো এই অ্যাপ্লিকেশনটা করার জন্য প্রথমত আপনাকে মেম্বার হতে হবে
আপনার কম্পিউটার সোসাইটির একটা ওয়েবসাইট আছে, আইটিপল কম্পিউটার সোসাইটি। সেখানে আপনি যখন ঢুকবেন তখনই হচ্ছে আপনি অ্যাপ্লাই করার জন্য একটা প্ল্যাটফর্ম পেয়ে যাবেন, ওইখান থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা এমন না যে আলাদা কোনো জায়গায় অ্যাপ্লিকেশন লিখে সাবমিট করতে হবে, না। তো আমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে পাবো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনি সবচেয়ে ইজি উপায় হচ্ছে আপনি গুগলে সার্চ দিবেন রিচার্ড ই মার্টিন স্কলারশিপ, এবং প্রথম যেটা আসবে অ্যাপ্লাই করার জন্য computersociety.org, সেটাই আসলে এটা। তো আমি আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা একটু দেখাই। আচ্ছা, এই যে computer.org volunteering/hour/scholarship/মারুইন। আপনি যদি শুধুমাত্র রিচার্ড ই মার্টিন স্টুডেন্ট স্কলারশিপ লিখে সার্চ দেন, প্রথমেই এই ওয়েবসাইটে চলে আসবে। আচ্ছা, এখন এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই ফর দিস অ্যাওয়ার্ড এতে ক্লিক করবেন, এবং ওরা আপনার কাছে আপনার আইট্রিপল স্টুডেন্ট আইডির ইমেল এবং সেটার পাসওয়ার্ড এগুলো চাবে। আপনি সাইন ইন করবেন এবং আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। আচ্ছা, যেহেতু আপনি অলরেডি মেম্বার এবং মেম্বার হিসেবে সাইন ইন করেছেন, তো আপনার স্টুডেন্ট মেম্বার, ইমেল অ্যাড্রেস, নর্মাল অ্যাড্রেস সবকিছু বাই ডিফল্ট এখানে চলে আসে। তো প্রথম ব্যাপারটা হচ্ছে এই প্রথম পেজে যেগুলো থাকে এগুলো সবই সবই নর্মাল নর্মাল পরিচিতি পর্বের মতোই। স্টুডেন্ট ব্রাঞ্চ কি, চ্যাপ্টার কি, আপনার অ্যাডভাইসর কে, চেয়ার কে, ফ্যাকাল্টি কি, এরপর হচ্ছে আপনি কোন একাডেমিক ইনস্টিটিউশনে পড়েন এবং সেটার ঠিকানা কি, এগুলো সবকিছু লাগে। তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে আপনাকে নিজের ছবি, একটা ছবি দিতে হয়। এটা হচ্ছে ফর্মাল ছবি দিতে হবে। আপনি যদি উইন করেন বা অ্যাচিভ করেন, তো ওদের ওয়েবসাইট থেকে এই ছবিটা পাবলিশ করে। তো যেই সেই ছবি বা খুব স্টাইলিশ মার্কা ছবি দেওয়া যাবে না, একটু চেষ্টা করতে হবে যাতে ফরম্যাটে ছবি দেওয়া যায়। আচ্ছা, এখন এই যে তিনটা ক্রাইটেরিয়া, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, এই তিনটার মধ্যে প্রথম দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ফেসবুক আর লিঙ্কডইন। কারণ হচ্ছে আপনি যখন স্টেটমেন্ট গুলা দেন, আপনি শুধুমাত্র লিখিত আকারে জিনিসগুলা সাবমিট করেন। তো ওরা চেষ্টা করে আপনার ফেসবুক প্রোফাইল ঘেটে অথবা লিঙ্কডইন প্রোফাইল ঘেটে আপনাকে একটু বোঝার চেষ্টা করে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, সেটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফেলা, যাতে ওরা যদি কখনো চেক করেও তাহলে যাতে একটা দেখতে পায় যে একটা মডেস্ট একজন মানুষ আমাদের কাছে অ্যাপ্লাই করেছে। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের প্রথম পেজ। এখন হচ্ছে দ্বিতীয় পেজে চলে যাই। দ্বিতীয় পেজটাতে আপনাকে আসলে বলতে হয় যে আমি এখন মানে অ্যাগ্রি করতে হয় যে আমি এই কাজগুলো করছি কিনা, বা যা যা দিচ্ছি সেগুলা সত্য বলছি, এই ধরনের জিনিসপাতি। এগুলো খুবই সহজ, এটা নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, জাস্ট ইয়েস ইয়েস ইয়েস। এরপরে যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কোশ্চেন্স। এই পেজটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে হচ্ছে আপনাকে অনেক কিছু লিখে জমা দেওয়া লাগে। রিচার্ড ই মার্টিন স্কলারশিপের সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে, সেটা হচ্ছে ওরা অনেক ক্রাইটেরিয়া চেক করে, আপনাকে অনেক কিছু লিখতে হয় এবং সবকিছু গুছিয়ে সাবমিট করতে হয়। আচ্ছা, তো এই অ্যাপ্লিকেন্ট কোশ্চেনের মধ্যে আসলে কি কি থাকে প্রথমে একটু বলে নিই। প্রথমটা হচ্ছে ওরা আপনার কাছে জানতে চায় আপনি বিগত বছরে আইটিপলি তে কি কি কাজ করেছেন। আপনি আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের ভলান্টিয়ার, অথবা আপনি সেকশনের ভলান্টিয়ার, অথবা আপনি এক্সিকিউটিভ মেম্বার, আপনি কি কি কাজ করেছেন সেটা কি, এবং সেই কাজে আপনি কি কি অ্যাচিভমেন্ট পেয়েছেন, কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন, এবং আপনার কি কি গুণাবলী ছিল ওটার মধ্যে, সবকিছু এখানে লিখতে হয়। তো এখানে আসলে দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে এই যে বক্সটা, এই বক্সটার মধ্যে ডিরেক্ট লেখা যায়, আর আরেকটা হচ্ছে আপনি নর্মাল মাইক্রোসফট ওয়ার্ডে লিখবেন, টাইপ করবেন, এটাকে পিডিএফ বানাবেন, দেন এটা এখানে সাবমিট করবেন। তো আমি যখন সাবমিট করেছিলাম, তখন আমি হচ্ছে এই পিডিএফ ফরম্যাটটাকে বেশি প্রিফারেবল দিয়েছিলাম। কারণ হচ্ছে এটাতে যখন লিখতে যাই তখন সামহাও রিফ্রেশ হয়ে গেলে অথবা নেট চলে গেলে চলে যেতে পারে। তো ওয়ার্ডে যেটা সুবিধা, সেটা হচ্ছে আপনি ইচ্ছা মতো লিখবেন, ওখানে ওয়ার্ড গুলা বা একটা সেন্টেন্স বা একটা লাইনকে হাইলাইট করা যায়, এবং করার পরে একটু সুন্দর মতো গুছিয়ে টুছিয়ে পরেটাকে সাবমিট করা যায়। তো আমি অলওয়েজ এটাই প্রিফার করবো এবং আপনাদের এটাই সাজেশন দিব যে আপনারা এই বক্সে কোনো কিছু না লিখে মাইক্রোসফট ওয়ার্ডে লিখবেন, সেটাকে পিডিএফ এ কনভার্ট করবে, দেন এখানে সাবমিট করবে। আচ্ছা, এখন কথা হচ্ছে কোনটাতে আসলে কি কি লিখতে হয়। তো প্রথমটাতে যেটা বললাম যে আইট্রিপলি লিডারশিপ রোলে আপনি কি কি কাজ করেছেন,
তো আমি আপনাদেরকে দেখাবো আমি কোনটাতে কি কি লিখেছি। তো সংক্ষেপে বলছি এখানে আসলে কি কি লিখতে হয়। তো এটাতে হচ্ছে আপনি IEEE তে যা যা করেছেন সবকিছু এখানে লিখবেন। সেকেন্ডটা যেটা সেটা হচ্ছে একাডেমিক স্কলারশিপস অর অ্যাওয়ার্ডস ওয়াইল এনরোলড ইন কলেজ অর ইউনিভার্সিটি। মানে আপনি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন এর পরবর্তীতে আপনি কি কি স্কলারশিপ পেয়েছেন অথবা আপনি কোনো অ্যাওয়ার্ড পেয়েছেন কিনা সেগুলো হচ্ছে এখানে লিখতে হয়। তো আমি যে ইউনিভার্সিটি থেকে এসেছি সেটা হচ্ছে আইইটি। ওরা হচ্ছে আইইটি তে ভর্তি হওয়ার পরে অ্যাডমিশনের উপর বেস করে একটা স্কলারশিপ দেয় এবং হচ্ছে এরপরে একেবারে গ্রাজুয়েশনের পরে ওরা হচ্ছে একটা অ্যাওয়ার্ড দেয় যারা ভালো সিজিপিএ পেয়েছে অথবা যারা হাইয়েস্ট স্কোরার এদেরকে একটা অ্যাওয়ার্ড দেয়। কিন্তু এর মাঝে আইটি কখনো কাউকে অ্যাওয়ার্ড দেয় না। তো আমি এটাতে লেখার সময় আমি প্রথমেই বলে নিচ্ছিলাম যে আমার ইউনিভার্সিটি এই ধরনের কোনো কিছু অ্যাওয়ার্ড দেয় না, কোনো ধরনের স্কলারশিপ দেয় না। কিন্তু আমি এই ইউনিভার্সিটিতে কিছু লিডারশিপ কোয়ালিটি আমার মধ্যে আছে এবং আমার ইউনিভার্সিটিতে আমার একটা প্লেস আছে। তো আমি এটার মধ্যে আসলে লিখেছিলাম যে আমি আমার কোন এক সার্টেন একটা কোর্সে হাইয়েস্ট মার্ক পেয়েছি, সেটাকে আমি আমার দেখিয়েছি যে আমি একটা এই কোর্সে আমি হাইয়েস্ট মার্ক পেয়েছি। এরপর আমি এটা দেখিয়ে যে আমি এখানকার ক্লাস রিপ্রেজেন্টেটিভ, সো আমার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। তো পুরো ব্যাপারটা হচ্ছে যে একদম ফাঁকা রাখার থেকে একটু গুছিয়ে লেখাটা হচ্ছে ভালো। মানে আপনার ইউনিভার্সিটি যদি কোনো অ্যাওয়ার্ড দেয় আপনি যদি সেটা পেয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, আপনি অবশ্যই সেটা লিখবেন। কিন্তু যদি কোনো অ্যাওয়ার্ড না দেয়, কোনো স্কলারশিপ যদি না দেয় বা আপনি যদি কোনো কিছু না পান, সেক্ষেত্রে আপনি সেটাকে একটু গুছিয়ে লেখেন। ধরুন আপনি ৫ জনের মধ্যে একজন ছিলেন, যে ৫ জনকে স্কলারশিপ দেওয়ার কথা, বাট আপনি অল্প জন স্কলারশিপটা পাননি। সেক্ষেত্রে আপনি সেটা এখানে লেখেন যে আমি টপ 5 এর মধ্যে ছিলাম কিন্তু বেস্ট ওয়ান স্কলারশিপ পেয়েছে বা আমি অল্প জন স্কলারশিপ পাইনি। মানে ব্যাপারটা হচ্ছে কিছু না দেওয়ার থেকে দেওয়াটা হচ্ছে ভালো। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আপনি যেটা দিচ্ছেন সেটা যাতে সত্য হয়। কারণ ওরা মাঝে মাঝে আপনার যে কাউন্সিলর থাকে বা আপনার যে অ্যাডভাইজার থাকে তার কাছে মেল পাঠায় জাস্ট চেক করার জন্য। নর্মালি পাঠায় না, বা যদি পাঠায় এবং তার যদি পায় যে আপনি এখানে মিথ্যা বলেছেন বা আপনি সত্যি কথা বলেননি, সেক্ষেত্রে ওরা আপনার স্কলারশিপ বাতিল করে দিতে পারে। তো একটু সাবধানে থেকেই গুছিয়ে কথাগুলো বলবেন। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে নন আইটিপলি, মানে হচ্ছে আপনি আইটিপলি বাদে যেই যেই কাজ করেছেন সেগুলো হচ্ছে এখানে লিখতে হবে। তো আমি আমার আইটিপলি বাদে আমি আমার ইউনিভার্সিটি লাইফে আমি একজন সিআর, আমি একজন ব্যাচের ট্রেজারার, মানে ব্যাচের টাকা পয়সা হিসেবে আমার কাছে থাকে, অথবা আমি কয়েকটা ইভেন্ট অ্যারেঞ্জ করছি। তো আমি সবকিছু হচ্ছে এটার মধ্যে লিখেছি। ব্যাপারটা হচ্ছে আপনি যখনই কোনো কিছু ভার্সিটিতে কোনো কাজ করবেন বা ধরেন আপনি ডিপার্টমেন্টের কোনো একটা ফেস্টিভ্যাল হলো, আপনি সেখানে ভলান্টিয়ারে কাজ করলেন, আপনি অবশ্যই সেটা এখানে লিখবেন। কারণ আপনি সেখানে আপনার পরিশ্রম ইনভেস্ট করেছেন, আপনি আপনার ওখানে মেধা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আপনি বিনিময়ে কিছু এক্সপিরিয়েন্স গেইন করেছেন। তো এটা আসলে ফেলে দেওয়ার মতো কোনো কিছু না যে আমি শুধু শুধুই করলাম বা শুধু শুধুই কাজ করে গেলাম, বরং আপনি সেই জিনিসটাকেই হাইলাইট করে এখানে দেখাবেন। আপনি একটা ফেস্টিভ্যালে ভলান্টিয়ারের কাজ করেছেন এবং আপনার আরেকজন ব্যাচমেট ভলান্টিয়ার হিসেবে কাজ করেনি, অবশ্যই তার এক্সপিরিয়েন্স থেকে আপনার এক্সপিরিয়েন্সটা বেশি এবং আপনার এক্সপিরিয়েন্সটা ভালো। তো এই ব্যাপারগুলো আসলে এখানে লেখার মতো। অনেকে মনে করে যে আমি তো আইটি পড়ে বাদে অন্য কোনো কিছুই করি নেই, আমি ডিবেটিং ক্লাবে নেই, আমি সায়েন্স ক্লাবে নেই, বা আমি ক্যারিয়ার ক্লাবে নেই, আমি তাহলে এখানে কি লিখবো? না, ব্যাপারটা হচ্ছে আপনি ছোট ছোট যে কোনো কাজই করেন না কেন, কাজ যতই ছোট হোক, যতই আনইম্পর্টেন্ট হোক, আপনি কাজটা করেছেন এবং সেটা এখানে লিখবেন। ধরেন আপনি পিকনিকে গেলেন এবং আপনার আন্ডারে 10 জন জুনিয়র ছিল যাদেরকে আপনি গাইডলাইন দিয়েছেন যে এখানে যেতে হবে ওখানে যেতে হবে, আপনি সেটা ওখানে লিখতে পারেন। অথবা একটা ফেস্টিভ্যাল হলো, আপনি একটা টিমের লিডার, আপনার আন্ডারে 10 জন ভলান্টিয়ার আছে, সেই 10 জন ভলান্টিয়ারকে আপনি দেখিয়েছেন এভাবে কাজ করতে হয়, আপনি সেটাও এখানে লিখবেন। মেইন কথা হচ্ছে যে ওরা দেখতে চায় যে আপনার মধ্যে কি কি গুণাবলী আছে, আপনার মধ্যে কি কি কোয়ালিটি আছে। তো সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে যত ছোটই হোক, যত আনইম্পর্টেন্ট হোক, অ্যাচিভমেন্ট না হোক, সেগুলো এখানে লেখা ভালো। আচ্ছা, এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাম্বাসেডর ভিশন। এখানে হচ্ছে ওরা আসলে দুইটা জিনিস চেক করে। একটা হচ্ছে আপনি যখন অ্যাম্বাসেডর হবেন তার মানে হচ্ছে আপনি একটা ব্রিজ, আপনি আইটিইউলি কম্পিউটার সোসাইটি আর আপনার রিজনের মাঝখানে একজন মাধ্যম। তো আপনি আপনার স্টুডেন্ট ব্রাঞ্চকে বা সেকশনে যারা মেম্বার আছে তাদেরকে কিভাবে ইনফ্লুয়েন্স করবেন, অথবা আপনি আইটিইউলি কম্পিউটার সোসাইটির গুরুত্বটা কিভাবে এদের কাছে তুলে ধরবেন,
সবকিছুই আসলে ভিশনের মধ্যে চলে আসে। তো এখানে আসলে দুইটা পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে আপনি আপনার দেশে কি কি কাজ করবেন, লোকালি কি কি কাজ করবেন সেটাকে এক্সপ্লেন করতে হয়। এবং সেকেন্ডে যেটা থাকে সেখানে হচ্ছে আপনাকে এটা এক্সপ্লেন করতে হয় যে আপনি গ্লোবালি কি কি কাজ করতে চান। তো আমি আমার ভিশনটা সম্পর্কে বলি, আমি এখানে কি লিখেছিলাম। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার এই ভিশনটা আগে যত উইনার আছেন তাদের সাথে যাতে না মিলে। তো আমি আমারটা বলে দিচ্ছি, তো আপনি যদি আমারটা কপি করেও ফেলেন আপনি নিশ্চিত থাকেন যে আপনি এটা পাচ্ছেন না, কারণ হচ্ছে অলওয়েজ ইউনিকনেসটা চেক করে। তো আমি বলে দিই আমি এখানে কি লিখেছিলাম। তো আমি হচ্ছি আসলে ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের মানুষ। তো আমার আসলে কম্পিউটার সোসাইটির এটা পাওয়ার কথা না, কারণ নর্মালি সিএসসি ব্যাকগ্রাউন্ডের যারা তারা এই স্কলারশিপটা পায়। তো আমি এখানে স্টুডেন্ট অ্যাম্বাসেডর ভিশন হিসেবে লিখেছিলাম যে আমি হচ্ছে ত্রিপলির মানুষ। তো আইট্রিপল কম্পিউটার সোসাইটিতে আমি সবসময় দেখে এসেছি যে সিএসসি স্টুডেন্টরা জয়েন করে, ট্রিপলি স্টুডেন্টরা কম্পিউটার সোসাইটি থাকে না। তো আমি এমন একটা মিডল গ্রাউন্ড টপিকের উপর ওয়েবিনার নিব বা সেমিনার অ্যারেঞ্জ করব যেখানে হচ্ছে ত্রিপুরীর মানুষজন এবং সিএসসি মানুষজন দুই দলের মানুষজনই আসবে এবং তারা বুঝতে পারবে যে কম্পিউটার সোসাইটি আসলে দুই ধরনের মানুষকেই লায়াবিলিটি দেয়, দুই ধরনের মানুষকেই অপরচুনিটি দেয় কম্পিউটার সোসাইটির আন্ডারে কাজ করার জন্য। তো এটা ছিল হচ্ছে আমার স্টুডেন্ট অ্যাম্বাসেডর ভিশন। তো একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যত ইউনিক ওয়েতে অ্যাম্বাসেডর ভিশনটাকে দিতে পারবেন আপনার পাওয়ার সম্ভাবনা তত বেশি। আর লাস্টে যে সেকশনটা সেটা হচ্ছে ওপেন সেকশন। এটাতে হচ্ছে আমি কোনো কিছু লিখিনি, লেখা আসলে দরকার পড়ে না। মানে এই ওপেন সেকশনটা কি জন্য দেয়, ধরেন আপনার এক্সপিরিয়েন্স অনেক বেশি, আপনার 1000 ওয়ার্ড কাউন্টের মধ্যে হচ্ছে না, তখন এক্সট্রা যে কথাগুলো সেগুলো হচ্ছে ওপেন সেকশনে লিখতে পারে। তো আমি নর্মালি অ্যাডভাইস দিব যে ওপেন সেকশনে কোনো কিছু না লেখাই ভালো, আপনি একটু সামারি করে বা একটু গুছিয়ে এই 1000 ওয়ার্ডের মধ্যেই কমপ্লিট করে ফেলতে ভালো। আচ্ছা, এইটা হচ্ছে এই যে কোশ্চেন অ্যান্সার গুলা যেখানে হচ্ছে আপনি অ্যান্সার দিবেন কি কি করছেন। তো আমি আপনাদেরকে দেখাই যে আমি আসলে কিভাবে সেগুলো গুছিয়ে লিখেছি। একটু অপেক্ষা করি। আচ্ছা, এটা হচ্ছে আমার সেই কোশ্চেন অ্যান্সার গুলা যে আমি এগুলো কিভাবে লিখেছি। তো লিডারশিপ রোলের যেগুলো সেগুলো হচ্ছে আমি বছর অনুযায়ী সাজিয়ে ভাবে লিখেছিলাম। এখানে দেখেন যে আপনি বুলেট পয়েন্ট করে লিখতে পারেন, নর্মাল টেক্সট করে লিখতে পারেন বা প্যারাগ্রাফ করে লিখতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। বা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধরেন আমি কোনো একটা কাজ করেছি, যে কোনো একটা যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলাম, ধরেন যে আইচিপি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলাম স্প্যাক 2018। তো সেক্ষেত্রে আমি লিখেছি যে আমি সেখানে ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলাম এবং আমি সাথে কি কাজ করেছি সেটাও কিন্তু লিখেছি। যে মাই রেসপন্সিবিলিটি ওয়াজ টু ইনফর্ম আদার্স অ্যাবাউট দ্য ইভেন্ট অ্যান্ড ব্রিং পার্টিসিপেন্টস। এটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। এর পরের পার্টটা হচ্ছে আমার সাকসেস, যে আমি অ্যাকচুয়ালি কতজন মানুষকে ইনফ্লুয়েন্স করতে পেরেছি আমার কাজের দ্বারা। যে ফলোইং মাই কোর্স অ্যান্ড ইনফ্লুয়েন্সেস 19 পার্টিসিপেন্টস জয়েন্ট দ্য ইভেন্ট। মানে এটা হচ্ছে যে আপনি যদি এভাবে গুছিয়ে লেখেন যে আপনি শুধু অ্যাচিভমেন্ট গুলো দিয়ে গেলেই হলো না, আপনি সেখানে কি কি কাজ করেছেন সেগুলো লিখলেন এবং আপনার সেই কাজের ফলাফলটা কি সেটাও একটু লিখলেন। তাহলে হচ্ছে যিনি এক্সামিনার বা যিনি রিভিউয়ার তিনি বুঝতে পারবেন যে আপনার কাজটা কি ছিল, আপনি সেখানে কিভাবে কাজ করেছেন এবং আপনার কাজের ফলাফলটা কতটুকু। এটা আসলে তাদেরকে একটা ভিশন দিয়ে দেয় যে আমি যে পার্টিসিপেন্ট বা যে অ্যাপ্লিকেন্টকে নিয়ে কাজ করছি তার যোগ্যতা আসলে কতটুকু। আপনি যদি শুধুমাত্র ইভেন্টে নামই দেন যে আমি এই ইভেন্টে শুধু এটা ছিলাম, সেক্ষেত্রে এটা কোনোভাবেই প্রমাণ করতে পারে না যে আপনার আসলে কি কি গুণাবলীর জন্য আপনি সেই পজিশনটা পেয়েছিলেন বা সেই পজিশনটার উপর কাজ করেছিলেন। তো এতটুকু জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যখনই কোনো অ্যাচিভমেন্টের কথা বলেন তো ওটা উল্লেখ করার পরে আপনি সেটা কেন পেয়েছিলেন এবং সেটা কিভাবে পেয়েছিলেন সেটাও যাতে এখানে বলতে পারেন। সেটা আসলে আপনার কোশ্চেন অ্যান্সার গুলোকে একটু স্ট্রং রিজন দেয়, একটু স্ট্রং ব্যাকগ্রাউন্ড দেয়। আচ্ছা, তো চলে যাই আহ, পরের সেকশনটাতে। পরেরটা যেটা সেটা হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। তো এখানে হচ্ছে আপনার যেহেতু আইট্রিপল কাজের উপর নির্ভর করে, তো এটা হচ্ছে মাস্ট
যে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চের যে কাউন্সিলর আছেন বা আপনার কম্পিউটার সোসাইটির যে কাউন্সিলর আছেন অথবা যিনি অ্যাডভাইজার আছেন, এই তিনজনের যে কোনো একজনের লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, এটা মাস্ট। আর সেকেন্ড লেটার অফ রিকমেন্ডেশন এটা আসলে দিতে পারলে ভালো, না দিলেও হয়। কিন্তু আপনি যে স্টুডেন্ট ব্রাঞ্চে কাজ করছেন, আপনি যে ভলান্টিয়ার, সেখানকার লেটার অফ রিকমেন্ডেশন মাস্ট লাগবে। আচ্ছা, আমি যখন অ্যাপ্লিকেশন করেছিলাম আমি হচ্ছে দুইটা রিকমেন্ডেশন লেটার দিয়েছিলাম। একটা ছিল আমার স্টুডেন্ট ব্রাঞ্চের যে কাউন্সিলর ছিলেন তারটা দিয়েছিলাম, আর সেকেন্ড লেটারটা দিয়েছিলাম আমি যে আইটিপিডি কম্পিউটার সোসাইটিতে কাজ করছি সেখানকার যিনি সেক্রেটারি স্যার ছিলেন সেই স্যারের রিকমেন্ডেশনটা আমি দিয়েছিলাম। তো এই সেকেন্ড লেটার অফ রিকমেন্ডেশনটা আসলে আপনি যে কোনো কারো থেকে নিতে পারেন, কিন্তু যিনি আপনাকে চিনে তার থেকে নেওয়াটা হচ্ছে বেটার। ইনি হতে পারে আপনার কোনো কোর্স টিচার, ইনি হতে পারে আপনার থিসিস সুপারভাইজার, ইনি হতে পারে আপনার চ্যাপ্টারের চেয়ার, ইনি হতে পারে আপনার সেকশনের চেয়ার, ইনি হতে পারে আপনি যে সেকশনে কাজ করছেন সেই সেকশনের কোনো একজন এক্সিকিউটিভ বডি মেম্বার। তো সেকেন্ড লেটার অফ রিকমেন্ডেশনটা দেওয়াটা ভালো, বাট আপনাকে মাস্ট এটাই দিতে হবে যে অ্যাডভাইজারের লেটার অফ রিকমেন্ডেশন যাতে অবশ্যই থাকে। আচ্ছা, লেটার অফ রিকমেন্ডেশনের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে অফিসিয়াল সিল যাতে থাকে। আমি আপনাকে দেখাই, এটা হচ্ছে আমার লেটার অফ রিকমেন্ডেশন ছিল। তো এটা ওরা যেটা ইম্পর্টেন্ট সেটা দেখে যে আপনি ফিজিক্যালি সাইন করার পরে সেটা যদি স্ক্যান করে জমা দেন সেটা আসলে বেশি গুরুত্ব বহন করে, মানে বোঝায় যে এটা একটা অথেন্টিক। তো চেষ্টা করবেন আপনার ইউনিভার্সিটির যে অফিসিয়াল যে লেটার থাকে সেই লেটার যাতে সেটা প্রিন্ট করা যায়। কোনো বাধ্যবাধকতা নেই করার, বাট করতে পারলে ভালো। তো আমি হচ্ছে আমাদের যে অফিসিয়াল লেটার সেটার উপর প্রিন্ট করে এবং সে স্ক্যান করে সাবমিট করেছিলাম। এবং আমার আগে যে স্বপ্নীল সাহা ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে যিনি স্কলারশিপটা পেয়েছিলেন, তার লেটার অফ রিকমেন্ডেশনটা দেখাই। তিনি হচ্ছে তার যে সুপারভাইজার স্যার ছিলেন তার লেটার অফ রিকমেন্ডেশনটা তিনি ব্যবহার করেছিলেন। তো এটা ছিল তার লেটার অফ রিকমেন্ডেশন। তিনিও হচ্ছে অফিসিয়াল লেটারে হচ্ছে এটা সাবমিট করেছেন। তো ইট উড বি বেস্ট যে আপনি যদি অফিসিয়াল লেটারে যদি সাবমিট করতে পারেন। যদি একান্তই না পারেন সেক্ষেত্রে নর্মাল হলেও হবে, বাট অফিসিয়াল লেটার হলে হয় কি যেটা গুরুত্ব বহন করে যে ছেলেটা অথেন্টিক, ছেলেটা সিগনেচার জালিয়াতি করেনি, এবং যিনি কাউন্সিলর ছিলেন বা যিনি লেটার অফ রিকমেন্ডেশনটা দিয়েছিলেন তিনি আসলে খুব ভালো মতোই জানেন যে তিনি লেটার অফ রিকমেন্ডেশন দিচ্ছেন। এবং এটা একই সাথে এটাও প্রুফ করে দেয় যে আপনি ওই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আচ্ছা, তো পরবর্তী সেকশনে চলে যাই, একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আচ্ছা, এটা ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটি থেকে ট্রান্সক্রিপ্ট তুলবেন, সেটাকে স্ক্যান করবেন এবং সবগুলো একসাথে মার্জ করে সাবমিট করবেন। ধরেন আপনি এখন 6th সেমিস্টারে আছেন এবং আপনি 6th সেমিস্টার থেকে অ্যাপ্লাইটা করছেন, সেক্ষেত্রে আপনার আগে যে 5টা সেমিস্টার সেই 5টা সেমিস্টারের ট্রান্সক্রিপ্টে আপনাকে সাবমিট করতে হবে। ধরেন আপনার এখানে ইয়ার বেসিসে রেজাল্ট হয়, আপনি 3rd ইয়ারে আছেন বা আপনি 4th ইয়ারে আছেন, সেক্ষেত্রে আপনার আগের ইয়ারের যতগুলো ট্রান্সক্রিপ্ট আছে সবগুলো আপনাকে সাবমিট করতে হবে। আচ্ছা, এই একাডেমিক ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার থাকে, ব্যাপারটা হচ্ছে যে ওরা যেহেতু সিজিপিএ দেখে, তো এটা অলওয়েজ মাথায় রাখবেন যে আপনি মেনশন করে নেবেন যে আপনার ইউনিভার্সিটি কিভাবে সিজিপিএ ক্যালকুলেট করছে। তো এখানে হচ্ছে আসলে দুইটা সেকশন, যে আপনি যেগুলো অফিসিয়ালি যে ট্রান্সক্রিপ্টটা দেয় সেগুলো স্ক্যান করে এখানে সাবমিট করবেন, এবং আপনি সাথে অন্যান্য কিছু ফাইল এখানে আপলোড করতে পারেন। আমি এখানে অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা সেখানে এই প্রথম বক্সে সাবমিট করেছি, এবং সেকেন্ডারি আরেকটা ট্রান্সক্রিপ্ট সাবমিট করেছি, আমরা আপনাদের দেখাচ্ছি, সেটা এখানে সাবমিট করেছি। তো দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, এটা হচ্ছে আমার ইউনিভার্সিটির গ্রেড শিট। তো ইউনিভার্সিটি থেকে আমাকে এই গ্রেড শিটটা দেয়, অ্যাপ্লাই করে ওরা আমাকে দেয়। তো আমি যখন অ্যাপ্লাই করছিলাম তখন হচ্ছে আমি 5th সেমিস্টারে ছিলাম, তো আমি আমার 4টা সেমিস্টারের ট্রান্সক্রিপ্ট স্ক্যান করে এখানে জমা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার প্রথম যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট যেটা মাস্ট, সেটাতে আসলে এই ট্রান্সক্রিপ্টটা জমা দিতে হয়। মানে অফিসিয়াল সিল থাকে, অফিসিয়াল সিগনেচার থাকে, এবং অফিস যেটা আপনাকে যে গ্রেড শিটটা প্রোভাইড করে সেটা সাবমিট করতে হয়। আচ্ছা, সেকেন্ডারির মধ্যে আমি একটা কাজ করেছি যেটা আমি বলবো সবাইকে করতে, মানে যেটা আসলে ভালো।
এখানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে প্রথমেই দেখিয়েছি যে আমার ইউনিভার্সিটি আসলে কিভাবে গ্রেড ক্যালকুলেট করে। ধরেন আমার এখানে 80+ পেলে হচ্ছে এ প্লাস, আপনার ইউনিভার্সিটি হতে পারে যে 90+ পেলে হয়তো এ প্লাস, বা কোন ইউনিভার্সিটি এটাও হতে পারে যে 60+ পেলে হচ্ছে এ প্লাস। সেই ক্ষেত্রে এটা বেটার যে ওদেরকে দেখানো যে আমাদের গ্রেডের নাম্বার শিটটা হচ্ছে এরকম। তো আমি প্রথমে এটা দেখিয়েছি। এরপর আমি প্রত্যেকটা কোর্সে কোনটাতে কত পেয়েছি, কোর্স নেম কি ছিল, ক্রেডিট কত ক্রেডিটের ছিল, এবং আমার রেজাল্ট কি ছিল, প্রত্যেকটা, এবং জিপিএ কত ছিল, সিজিপিএ কত ছিল, প্রত্যেকটা হচ্ছে ক্যালকুলেট করে 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 দেখিয়েছি। আমি আবারও বলবো এটা দেওয়া বাধ্যতামূলক না, বাট আমি এটা দিয়েছিলাম যে এটা দেখাতে যে আমার ইউনিভার্সিটি এভাবে আমার সিজিপিএ ক্যালকুলেট করেছে। মানে হচ্ছে আমি যে সিজিপিএটা পাচ্ছি সেটা হচ্ছে অথেন্টিক, এবং এই ক্যালকুলেশনের ভিত্তিতে ওরা আমাকে সিজিপিএ দিয়ে দেয়। কারণ আমার অথরিটি যখন আমাকে সিজিপিএ দিচ্ছিল তখন ওরা শুধুমাত্র গ্রেডটা দিয়ে দেয়, বাট কোনো ক্যালকুলেশন সেটার মধ্যে ছিল না। তো আমি কম্পিউটারকে দেখিয়েছি যে এভাবে ক্যালকুলেট করা হয় আমার ইউনিভার্সিটিতে, এবং সিজিপিএ এত আসে, জিপিএ এত আসে, ও একটা পার্টিকুলার কোর্স আমি জিপিএ এত ছিল, এই কোর্সে আমি ভালো করেছি, এই কোর্সে খারাপ করেছি। মানে ওরা একটা ওভারঅল ওভারভিউ, একটা সামারি পেয়ে যায় যে এই ছেলেটা বা এই অ্যাপ্লিকেন্ট আসলে কি কি ভাবে ভালো স্টুডেন্ট, বা কি কি ভাবে খারাপ স্টুডেন্ট, বা কি কি করে না করে। তো আপনার এখানে এমন হতে পারে যে আপনার ইউনিভার্সিটি হয়তো বা 95 পেলে হচ্ছে এ প্লাস দেয়। সেক্ষেত্রে আপনি, ওরা তাহলে বুঝবে যে আপনি যদি A-1 মানে হচ্ছে আপনি 80+ পেয়েছিলেন। তো এটা বেটার যে এই জিনিসটা আসলে সাবমিট করা, যে আমার ইউনিভার্সিটি আসলে এইভাবে আমার গ্রেডটা ক্যালকুলেট করে। আচ্ছা, তো পরবর্তী সেকশন চলে যাই। তো লাস্টে যেটা হচ্ছে, এটা একদম নর্মালি যে আপনার নিজের নাম লিখতে হয়, যে আমি যা যা দিচ্ছি, যা যা সাবমিট করছি সবকিছু এখানে দেওয়া। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে, ধরেন আপনি একদিন সাবমিট করলেন, এখন লিখতে মন চাচ্ছে না, আপনি পরে আবার করবেন। তো এখানে ভুলে যাওয়া কোনো কিছু নেই, আপনি জাস্ট সেভ করে রাখলে আপনি যতটুকু পর্যন্ত সাবমিট করেছেন ততটুকু পর্যন্তই সেভ করে রাখে, এবং সবার লাস্টে আপনি যখন সেভ এন্ড ফাইনালাইজ দিবেন তখন হচ্ছে এটাকে সাবমিট হয়। তো আপনি যতবার শুধুমাত্র সেভ প্রেস করবেন, ওরা হচ্ছে আপনি এখন পর্যন্ত যা যা লিখেছেন ততটুকু পর্যন্ত সেভ করে রাখে, এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ডেডলাইন যখন কাছাকাছি, বা আপনি যখন ফাইনালি সাবমিট করবেন তখন এটা সাবমিট করলেই হয়ে যায়। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখন ফাইনালাইজ করে সাবমিট করবেন তখন আপনি যতই চেষ্টা করেন না কেন আপনি কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, কোনো কিছু ফাইল মডিফাই করতে পারবেন না। তো এটা বারবার খেয়াল রাখতে হবে যে আপনি ফাইনালাইজ করার আগে আপনি কয়েকবার চেক করছেন যে আপনি কি কি করছেন না করছেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সবার প্রথমে আসলে লেটার অফ রিকমেন্ডেশন লেটারটা নিয়ে বসার জন্য, এবং তারপর হচ্ছে ভার্সিটি থেকে ট্রান্সক্রিপ্টটা তোলার জন্য, কারণ এগুলোতে হচ্ছে টাইম লাগে। আপনি আপনার অ্যাডভাইসরকে লেটার অফ রিকমেন্ডেশন লিখে দিবেন, তিনি হচ্ছে এটাকে পড়বেন, যাচাই বাছাই করবেন, দেন সাবমিট করে সাইন করে আপনাকে দিবে। তো এটা হচ্ছে একটা লং প্রসেস। সো সবার প্রথমেই শুরু করবেন লেটার অফ রিকমেন্ডেশন আর একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিয়ে, তুললে স্ক্যান করে রেখে দিন। এর পরবর্তীতে আপনি যখন অ্যাপ্লিকেন্ট কোশ্চেনগুলো কাজ করা শুরু করবেন তখন আপনি চেষ্টা করবেন যত কনসাইজ হওয়া যায়, মানে যত সাজিয়ে গুছিয়ে লেখা যায়। খুব বেশি সাজানোর কোনো কিছু নাই। আমরা যাতে খুব বেশি লাল, নীল, হলুদ এত বেশি কালার ব্যবহার না করি। সবই ব্ল্যাক এন্ড হোয়াইট। আপনি বেশি হলে বোল্ড করতে পারেন অথবা ইটালিক করতে পারেন। এর বাইরে যাতে কোনো কিছু না করি। তো চেষ্টা করব যাতে নরমাল একটা ফরম্যাট থাকে, যাতে একটা একাডেমিক ফরম্যাট থাকে সবকিছুতে। তো এইটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এর পরবর্তীতে আমরা যদি যাই, তাহলে যে আসলে এতক্ষণ পর্যন্ত যা যা বললাম যদি একটা ছোটখাটো একটা সামারি করি, তার জিনিসটা কি দাঁড়ায়, যে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার এই এই যে অ্যাপ্লিকেশনটা দিচ্ছি বা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি, সেটা ডেডলাইন হচ্ছে সেপ্টেম্বর 30 তারিখ পর্যন্ত। তো প্রতি বছর আসলে দুইবার অ্যাপ্লাই করা যায়, মানে ওরা দুইটা ভাগে স্কলারশিপটা দেয়, একটা হচ্ছে এপ্রিলে মানে স্প্রিং সেশন, আর একটা হচ্ছে সেপ্টেম্বরে মানে হচ্ছে ফল সেশন। তো আপনি যদি একই বছরে দুইবার অ্যাপ্লাই করতে পারবেন না, মানে আপনি ধরেন আপনি এপ্রিলে অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে আপনি সেপ্টেম্বরে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি যদি এই বছর সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেন তা আপনি পরের বছরে এপ্রিলে আসলে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা মাথায়, মানে কনসিকিউটিভ দুই টার্মে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। যদি এই বছর সেপ্টেম্বরে অ্যাপ্লাই করেন, পরের বছর সেপ্টেম্বরে অ্যাপ্লাই করবেন, এভাবে। আর আপনি যদি একবার স্কলারশিপ পেয়ে যান, ধরেন আপনি এই সেপ্টেম্বরে অ্যাপ্লাই করলেন, এই সেপ্টেম্বরে আপনি
স্কলারশিপ পেয়ে গেলেন, তাহলে আপনি পরবর্তী 1 বছর পর্যন্ত স্কলারশিপটা মানে আবার অ্যাপ্লাই করতে পারবেন না। এই রিচার্ড ডি মার্ভিন স্কলারশিপের সুবিধা হচ্ছে আপনি যতদিন স্টুডেন্ট আছেন, আপনি যতবার চান ততদিন স্কলারশিপটা পাবেন। মানে এরা যে শুধুমাত্র বিএসসি লেভেল স্টুডেন্ট থেকে দেয় তা না, এমএসসি যারা করছেন, যারা মাস্টার্স করছেন তাদেরকেও দেয়, যারা পিএইচডি করছেন তারাও অ্যাপ্লাই করে এটার জন্য। মানে আপনি যতদিন পর্যন্ত স্টুডেন্ট থাকেন ততদিন পর্যন্ত আপনাকে দিতে পারে। তো আপনি যদি ফোর্থ স্টুডেন্ট থাকেন, তো আপনি যদি ভাবেন যে আমি এখন অ্যাপ্লাই করব, তো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, বাকিটুকু উপরওয়ালার উপর। আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আইট্রিপল আর আইট্রিপল কম্পালসরি মেম্বারশিপ থাকা হবে মাস্ট। মানে ওরা হচ্ছে চেক করে, আপনি দেখতেই পাচ্ছেন আপনি যদি কম্পালসরি মেম্বার না হন বা আপনি যদি আইটিএ মেম্বার না হন, আপনি আসলে ওই অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাক্সেস করতে পারবেন না। তো আপনাকে মাস্ট মেম্বার হতে হবে এবং সেটাকে সাবমিট করতে হবে। আচ্ছা, তো আইট্রিপল কম্পাস সোসাইটির আপনি যে ওয়েব পেজটা দেখেন সেখানে হচ্ছে একটা ক্রাইটেরিয়া লেখা থাকে যে কমপক্ষে 3 মাসের জন্য আসলে মেম্বার হতে হবে। তো যেহেতু এটা ওপেন গ্রাউন্ড, জিনিসটা এভাবে বলা উচিত যে ওরা আসলে এটা চেক করে না যে আপনি আসলে 3 মাস ধরে মেম্বার নাকি 1 মাস ধরে মেম্বার নাকি 1 সপ্তাহ ধরে মেম্বার। ওরা আসলে আপনার প্রিভিয়াস অ্যাক্টিভিটি চেক করে। তো প্রিভিয়াস অ্যাক্টিভিটি চেক করার পরে ওরা যখন দেখে সবকিছু ভালো, তখন গিয়ে ওরা হচ্ছে মেম্বারশিপটা চেক করে। তো আপনি যদি ওইসব জায়গায় পার পেয়ে যান, ওইসব জায়গায় যদি ভালো মার্কস তুলতে পারেন, সেক্ষেত্রে আসলে মেম্বারশিপটা আপনি 3 মাস আগে হয়েছেন নাকি 1 মাস আগে হয়েছেন ওটা আসলে খুব বেশি ভ্যারি করে না। আর আপনি যদি আপনার আইটিপল অ্যাকাউন্টে চেক করেন, আপনি সবসময় দেখবেন যে আপনার মেম্বারশিপের সবসময় ইয়ার উঠে থাকে, যে আপনি 2018 সালে মেম্বার হয়েছেন বা 2019 সালে মেম্বার হয়েছেন, ওখানে কখনো মান্থ উঠে থাকে না। বাট এটা ঠিক যে চ্যাপ্টার গুলা বা সোসাইটি গুলা ওরা হচ্ছে এক্সেস করতে পারে যে আপনি আসলে কোন দিন কতটা সময় মেম্বার হয়েছেন। তো এটা নিয়ে আসলে খুব বেশি টেনশনের কোনো কিছু নেই যে আমি 3 মাস ধরে মেম্বার নেই, বাট আমি তাহলে এখন কিভাবে অ্যাপ্লাই করবো। তো আপনার হাতে যদি সময় না থাকে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এখনই অ্যাপ্লাই করে ফেলতে। আর আপনার হাতে যদি সময় থাকে যে না আমি আসলে পরের বছর এপ্রিলেও করতে পারবো অ্যাপ্লাই, সেক্ষেত্রে আমি বলবো তাহলে আপনি এখনই মেম্বার হয়ে যান, যাতে আপনি পরের বছর এপ্রিলে অ্যাপ্লাই করতে করতে আপনার 3 মাসেরও বেশি যাতে আইটিবি মেম্বারশিপটা থাকে, আইটিবি কম্পালসরি মেম্বারশিপটা থাকে। থার্ড যেটা সেটা হচ্ছে যে আপনার ট্রান্সক্রিপ্ট এবং লেটার অফ রিকমেন্ডেশন অফিসিয়াল ভাবে হতে হবে। তো আপনি চেষ্টা করবেন যতটুকু অফিসিয়াল ভাবে লেখা যায়, যত সুন্দরভাবে লেখা যায়, এবং চেষ্টা করবেন যাতে গ্রামাটিক্যাল এরর যাতে না থাকে। এবং সবার লাস্টে হচ্ছে ইউনিক অ্যান্ড স্ট্রং স্টুডেন্ট অ্যাম্বাসেডর ভিশন স্টেটমেন্ট। আপনি যত ইউনিক ভাবে এবং যত স্ট্রং ভাবে দিতে পারবেন সেটা হচ্ছে ম্যাটার করে। এখানে অসম্ভব বা ইম্পসিবল লেভেলে কোনো কিছু দিবেন না, মানে যেটা যতটুকু আপনার ক্যাপাবিলিটি ততটুকু আপনি দেখাবেন যে আমি এগুলো এগুলো করতে পারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এই কাজগুলো করবেন কিভাবে করবেন বা আপনার টাইমলাইনটা কিরকম হতে পারে সেটা হচ্ছে দেওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলে রাখি যে আপনি যখন স্কলারশিপটা পেয়ে যাবেন, স্কলারশিপটা পাওয়ার পর একটা রিপোর্ট সাবমিট করতে হয় যে আপনি তো এখন স্টুডেন্ট অ্যাম্বাসেডর হলেন, আপনার ভিশন এইটা ছিল, আপনি এখন কিভাবে কাজ করছেন। তো এইটা খুব বেশি গুরুত্বপূর্ণ যাতে আমরা খুব অসম্ভব লেভেলের কোনো ভিশন যাতে না দিই। আমরা যাতে চেষ্টা করি যাতে খুব কনসাইজ বা যেটা খুবই পসিবল বা যেটা আমার দ্বারা সম্ভব এরকম কোনো ভিশন যাতে এখানে দিতে। তো এইটা ছিল আসলে মোটামুটি রিচার্ড ডি মার্ভিন স্কলারশিপের উপর। তো এখন শেষের দিকে, তো এখন দেখি যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। তো সঞ্জনা। আম, আমি তাহলে চ্যাট বক্সের কোয়েশ্চেন গুলো আগে পড়ছি, এরপর আমি হচ্ছে যাদের আছে তাদের আনমিউট করার সুযোগ দিব যারা হ্যান্ড রেজ করছে। তো আমি চ্যাট বক্সের কোয়েশ্চেন গুলায় চলে যাচ্ছি। প্রথমে মোহাম্মদ আবুল আলা ওয়ালিদ লিখেছেন, এমএসসি তে স্কলারশিপ কি তারা প্রোভাইড করে কিনা? আচ্ছা, রিচার্ড ডি মার্ভিন স্কলারশিপ এমএসসি তেও প্রোভাইড করে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে শুধুমাত্র এটাই দেখাতে হবে যে আপনি আরো 1 বছর স্টুডেন্ট থাকবেন। ধরুন আপনি এমএসসি শেষের দিকে এখন আছেন, সেক্ষেত্রে আপনি যদি এটাই দেখান যে আপনি এমএসসি করার পর পিএইচডি ঢুকে যাচ্ছেন, শুধুমাত্র এতটুকু দেখালেই হয়ে যায় যে আপনার স্কলারশিপের জন্য আপনি উপযুক্ত। তো ওরা আসলে আপনি এখন স্টুডেন্ট কিনা, তো সেটা আসলে জানতে চাই স্কলারশিপ পাওয়ার পরে। ধরেন আপনি স্কলারশিপ পেলেন, স্কলারশিপ পাওয়ার পরে ওরা আপনাকে মেল দেয় যে একটা অফিসিয়াল স্টেটমেন্ট সাবমিট করতে, যে আপনি আসলে একজন স্টুডেন্ট বা আপনি পরের 1 বছর স্টুডেন্ট থাকবেন।
তো তখন যদি দেখেন যে আপনার এমএসসির 1 বছর নেই বা 1 বছরও কম আছে, সেক্ষেত্রে আপনি যদি এতটুকু দেখিয়ে দেন যে আপনি পিএইচডি তেও এনরোল হবেন, তো ওইটুকুই এনাফ। মানে ওরা কখনো এটাই বাধ্যবাধকতা দেখে দেয় না যে আপনি এখন বিএসসি স্টুডেন্ট আছেন, আপনাকে বিএসসি স্টুডেন্টই থাকতে হবে। তো এটাই। আচ্ছা ভাই, তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মশিউর রহমান ফয়সাল লিখেছেন, ক্যান উই শেয়ার এক্সপেরিয়েন্স ফ্রম আওয়ার স্কুল এন্ড কলেজ লাইফ ইন নন IEEE এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস? আচ্ছা, এটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যদি আপনার ইউনিভার্সিটিতে খুব বেশি গুরুত্বপূর্ণ জিনিস অ্যাক্টিভিটি না থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই স্কুল এবং কলেজের এক্সপিরিয়েন্স গুলো দিবেন। এটা কেন বলছি, মানে হচ্ছে ওরা জানতে চায় যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি কি আছে। ধরেন আপনি স্কুল থেকে ডিবেট করছেন, বা আপনি স্কুল থেকে আসলে মান করছেন, বা স্কুল থেকেই আহ গানের সাথে যুক্ত বা নাচের সাথে যুক্ত, এবং সেগুলো ভার্সিটিতে এসেও কন্টিনিউ করছে। তো আপনি আপনার যে সবচেয়ে হাইলাইটেড পার্টটা থাকবে ইউনিভার্সিটির গুলো, যে আমি ইউনিভার্সিটিতে এগুলা করছি। তো ইউনিভার্সিটি লিস্টটা যাতে বড় হয়, আপনি সেই চেষ্টা করবেন। কিন্তু এটার সাথেও আপনি যদি স্কুল এবং কলেজে দিতে চান, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। বাট আমি প্রিফার করবো যে স্কুলেরটা না দিতে, কারণ কলেজ ইউনিভার্সিটি হচ্ছে আপনার ম্যাচিউর একটা বয়স। তো আপনার ওই অ্যাক্টিভিটিস গুলো আসলে আপনার গুণাবলী, রিসেন্ট গুণাবলীটাকে এক্সপ্রেস করে। তো সবচেয়ে বেটার হয় আপনি কলেজ এবং ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ থাকেন। আচ্ছা, আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এখানে বলতে চাই, যারা হচ্ছে মাইক আনমিউট করে কোয়েশ্চেন করতে চায় তারা হ্যান্ড রেজ করে এখনই রাখো, লাস্টে আমি হচ্ছে তাদের কাছে যাব চ্যাটের গুলো শেষ করার পর। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মোহাম্মদ আবুলওয়ালা আবার লিখেছেন, ইফ মাই IEEE অ্যাক্টিভিটিস ইজ নট গুড, দেন ক্যান আই গেট আ স্কলারশিপ ফর মাস্টার্স? আচ্ছা, আপনার যদি আইট্রিপল অ্যাক্টিভিটি খুব বেশি ভালো না থাকে, সেক্ষেত্রে আসলে আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনাটা একটু কম। কারণ টোটাল 30% মার্কসই থাকে আসলে আইট্রিপল অ্যাক্টিভিটিস এর উপর। তো ধরেন আপনি এখন আইট্রিপল কাজ করছেন না, সেক্ষেত্রে আমি আপনাকে অ্যাডভাইস দিব এখনই কোনো আইট্রিপল কাজের সাথে যুক্ত হয়ে যেতে, যাতে আপনি কিছুটা হলেও দেখাতে পারেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আপনি যত বেশি আইট্রিপল অ্যাক্টিভিটিস দেখাতে পারবেন, আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। সো আপনার যদি আইট্রিপল অ্যাক্টিভিটিস খুব বেশি ভালো না হয়, চেষ্টা করুন এটাকে ভালো করতে, একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে, এরপর হচ্ছে অ্যাপ্লাইটা করতে। তো আপনি যেহেতু এখন এমএসসি তে আছেন, আপনি চাচ্ছেন এমএসসির জন্য স্কলারশিপটা নিতে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যদি এখন বিএসসি তে থাকেন, তাহলে এখন থেকে আইট্রিপল কার্যক্রম শুরু করে দেন, যাতে আপনি এমএসসি থেকে একটা মোটামুটি ভালো লেভেলের কাজকর্ম আপনার হাতে থাকে, একটা ভালো রকমের এক্সপিরিয়েন্স আপনার হাতে থাকে, এবং আপনি সেটা নিয়ে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। শামাতুল জান্নাত জিজ্ঞেস করেছে, ডিড ইউ মেক দ্য সেকেন্ডারি ট্রান্সক্রিপ্ট অর হ্যাভ ইউ আস্কড ইউর ইউনিভার্সিটি ফর দিস ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন ট্রান্সক্রিপ্ট? আচ্ছা, তো প্রথম যে ট্রান্সক্রিপ্টটা, যেটা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সেটা হচ্ছে আমি ইউনিভার্সিটি থেকে নিয়েছিলাম। তো ইউনিভার্সিটি আমাকে প্রোভাইড করে অফিসিয়াল সিল সহ। আর সেকেন্ডারি যেটা ক্যালকুলেশনটা যেটা দেখালাম, সেটা হচ্ছে ইউনিভার্সিটি আমাকে দেয়নি। এটা হচ্ছে আমার নিজে নিজে ক্যালকুলেশন করে দেখাতে হয়েছে। তো আমি এটা নিজে নিজে করেছি। তো এখানে হচ্ছে আমার ইউনিভার্সিটি আমাকে শুধুমাত্র গ্রেডটা দিয়ে দিয়েছে, আমি এই কোর্সে এই গ্রেডটা পেয়েছি। আমি ওখান থেকে ম্যানুয়ালি সব ক্যালকুলেট করে 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 দেন হচ্ছে দেখিয়েছি যে আমি এতটুকু পেয়েছি বা এতটুকু সিজিপিএ পেয়েছি। এটা হচ্ছে কোনো ইউনিভার্সিটি করে দেয় না। ওরা ক্যালকুলেশন করে, বাট ওরা আপনাকে ক্যালকুলেশনটা কখন দেখায় না। তো আপনি যদি এই সেকেন্ড ট্রান্সক্রিপ্ট দিতে চান, সেক্ষেত্রে আপনাকে নিজে ম্যানুয়ালি নিজে বসে সেটা নিয়ে করতে হবে। আর আপনি যদি মনে করেন যে শুধুমাত্র সেকেন্ড ট্রান্সক্রিপ্টটা দিবেন, যেটা ক্যালকুলেট করে দেখাচ্ছেন, এটা আসলে খুব বেশি গুরুত্ব বহন করে না। কারণ হচ্ছে এটার কোনো এটা যে সলিড বা এটা যে অথেন্টিক, এটা কোনো প্রুফ নেই। তো সেই ক্ষেত্রে যেটা ভালো সেটা হচ্ছে আপনি যদি অফিসিয়ালি কোনো ট্রান্সক্রিপ্ট নিতে না পারেন, সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি করবেন এবং কোনো টিচারকে দিয়ে সেটা ভেরিফাই করিয়ে নেবেন, বা আপনার যিনি অ্যাডভাইজার থাকেন ইউনিভার্সিটিতে, বা আপনার যিনি সুপারভাইজার থাকেন, তাকে দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন যে এই অ্যাপ্লিকেন্ট যে ট্রান্সক্রিপ্টটা দিচ্ছে সেটা অথেন্টিক, যদি আপনি একান্তই যদি একাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলতে না পারেন। আই থিঙ্ক আমি আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি। জি ভাই, তার হচ্ছে একটা অ্যাডেড পার্ট ছিল যে যেহেতু প্যান্ডেমিক চলছে, উইল দ্য সফট কপিজ ওয়ার্ক ইনস্টেড অফ দ্য হার্ড কপিজ অ্যাজ ইউ মেনশনড? আচ্ছা, যতক্ষণ পর্যন্ত আপনি অফিসিয়াল সিগনেচার থাকে, সেক্ষেত্রে সফট কপি কাজ করবে। যেটা এখন প্যান্ডেমিক, ওরা কম্পিউটার সোসাইটিও জানে যে
পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্যান্ডেমিক চলছে এবং আপনি ফিজিক্যালি কোনো টাস্ক নিতে পারবেন না, কোনো সিল অ্যারেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি যদি অথরিটির কাছে অ্যাপ্লিকেশন করেন যে আপনার ট্রান্সক্রিপ্ট দেওয়ার জন্য, আমার মনে হয় যে ওরা ওখানেই আপনার যে অথেন্টিকেশন যে সিল সেটা দিয়ে স্ক্যান করে আপনাকে পাঠাতে পারে। তো আপনি চেষ্টা করবেন যে যারা অফিসিয়াল পার্সন আছে তারা যাতে ওখানে প্রিন্ট করে সিল করে যাতে আপনাকে স্ক্যান করে পাঠায়, এবং তারা যদি সেক্ষেত্রে রাজি না হয়, যদি আপনাকে শুধুমাত্র অথেন্টিক বা আপনাকে যদি শুধুমাত্র সফট কপিটাই পাঠায়, সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে ওখানে যাতে ইউনিভার্সিটি মেনশন থাকে। আর সাথে এটাও চেষ্টা করবেন যে ওই সফট কপি যদি কোনো অফিসিয়াল সিগনেচার না থাকে, তাহলে কোনো একজন টিচারকে দিয়ে ভেরিফাই করে নিতে বা কোনো টিচারের সিগনেচার সেখানে বসিয়ে দিতে, সেটা সফট কপি সিগনেচারই হোক বা হার্ড কপি সিগনেচারই হোক। আচ্ছা ভাই, এবার আমি হচ্ছে হ্যান্ড রেজ যারা করেছে তাদের একজনের কাছে যাচ্ছি, কাজী সাজিদ মেহরাব। আপনি আনমিউট করে আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। হ্যাঁ, জি। আমার কোয়েশ্চেনটা ছিল যে ওদের যে 3 মান্থস প্রায়র মেম্বারশিপের রিকোয়ারমেন্টটা আছে, ওটা কি এমন যে আমি যেই ডেটে অ্যাপ্লিকেশনটা সাবমিট করছি ওখান থেকে কন্টিনিউয়াস 3 মান্থস আমার থাকতে হবে, নাকি আগে যে কোনো একটা টাইম পিরিয়ডে আমার 3 মান্থস থাকলেই হচ্ছে? এন্ড আচ্ছা, একটু হ্যাঁ অ্যাড আপনি করি, শেষ করুন। একটু অ্যাড করি, মানে এই কোয়েশ্চেনটা আসলে আমি করছি ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ যে নর্মালি তো আমাদের সেকশনে মেম্বারশিপ ড্রাইভটা বা রিনিউয়াল ড্রাইভটা হয় হচ্ছে মার্চ বা এপ্রিল, যেটা আসলে এবছর অনেক মেম্বারসই মিস করে গেছে বিকজ অফ দি প্যান্ডেমিক। সো অনেকেরই আসলে মেম্বারশিপটা এখন অ্যারিয়ার্সে আছে, মানে ডু আছে আর কি। তো তারা যদি কেউ এই মুহূর্তে রিনিউ করে এন্ড দেন অ্যাপ্লাই করতে চায়, সেপ্টেম্বর ফল সেশনটা করতে চায়, সেক্ষেত্রে আসলে জিনিসটা কি? আচ্ছা, এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যদি গত বছর মেম্বার থাকেন, মানে আপনি কন্টিনিউয়াস যদি মেম্বার হন, সেক্ষেত্রেও এটা আসলে কাজ করে। ধরেন আপনার এখন এই বছর আপনি এখনো কমিউনিটি মেম্বার হননি, বাট গত বছর মেম্বার ছিলেন, সেক্ষেত্রে আপনি যখন এটা রিনিউ করবেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে দেখাবে যে আপনি 2 বছর ধরে কম্পিউটার সোসাইটি মেম্বার। সেক্ষেত্রে আপনার যে 3 মাসের ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ফুলফিল করে দেয়। ওরা চেক করে যে আপনি লাস্ট 3 মান্থে, মানে আপনি এখন সেপ্টেম্বরে অ্যাপ্লাই করছেন, আপনার বিগত 3 মাসে আপনার মেম্বারশিপটা ছিল কিনা। তো আপনার যদি কন্টিনিউয়াস অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে আপনি রিনিউ করলে ওরা এটা দেখে, মানে এটা দেখাবে যে আপনি কন্টিনিউয়াস একজন মেম্বার। আর আপনি যদি নিউ মেম্বার হন, সেক্ষেত্রে আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে কম্পিউটার সোসাইটি আসলে চেক করে না যে আপনি কতদিন ধরে আসলে মেম্বার ছিলেন। তো এটা হচ্ছে খুবই মাইনর একটা ইস্যু, খুব মাইনর একটা ক্রাইটেরিয়া যে লাস্ট 3 মাস ধরে থাকতে হবে। তো আপনি যদি মেম্বারশিপ না হয়ে থাকেন, আপনি এখনই মেম্বার হন, এরপর হচ্ছে অ্যাপ্লাইটা করেন। আচ্ছা, ওরা সো হচ্ছে, আমি হ্যাঁ, জি, হ্যাঁ কন্টিনিউ করুন। হ্যাঁ, না আপনি বলুন। না, মানে আমি আসলে ফার্স্ট যে ক্যাটাগরিটা বলুন ওটাই টার্গেট করছিলাম, যে আমার আসলে মানে পার্সোনালি যদি বলি, আমার আসলে হচ্ছে গত 2 বছরের সিএস মেম্বারশিপ ছিল, কিন্তু এই বছরে যে রিনিউয়ালটা করার কথা ওটা হচ্ছে আমার এখনো করা হয়নি। তো অলরেডি আমার 2 ইয়ার্স এর মেম্বারশিপ আছে, 18 19, বাট 20টা আর কি এখনো রিনিউ করা। সো 20টা যদি আমি রিনিউ করে ফেলি সেক্ষেত্রে তো তাহলে আর ঝামেলা হচ্ছে না। না, সেক্ষেত্রে ঝামেলা হচ্ছে না। সেক্ষেত্রে আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলছেন যে আপনি 3 মাসেরও বেশি ধরে মেম্বার। আচ্ছা আচ্ছা, মানে এটা এমন না যে অ্যাপ্লিকেশনের আগের 3 মাস হতে হবে? না, এটা আসলে বুঝতে আপনি পারছি। আপনার এক্সপিরিয়েন্সে কোন একটা লাইফ টাইমে 3 মাস মেম্বারশিপ থাকলে যেটা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা, আমার আরো কিছু কোয়েশ্চেন ছিল, আমি কি একবারই করে ফেলবো নাকি অন্যদের চান্স দেবে? জি ভাই, আপনি করে ফেলেন। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে, আমি যদি এপ্রিলে যদি অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আসলে অ্যাপ্লিকেশনটা ওপেন হচ্ছে কবে? এটা কি সবসময় ওপেন থাকছে? আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে ওরা যখন পাবলিশ করে দেয় যে উইনার, এই সাইকেলের উইনার হচ্ছেন এরা, এরপরে আচ্ছা আসলে ওপেন হয়ে যায়। মানে এটা এমন না যে যখন অ্যাপ্লিকেশন ডিউ ডেট তার 1 মাস আগে বা 2 মাস আগে ওপেন হয়। ধরেন হ্যাঁ, এপ্রিলে যারা অ্যাপ্লাই করেছিল, ওদের রেজাল্ট আসলে দেয় হচ্ছে মে বা জুনের দিকে। তো ওই অ্যাপ্লিকেশনে দেওয়ার পরপরই আসলে সেপ্টেম্বর সেশনের অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যায়। তো এটা আচ্ছা মানে আচ্ছা এই না যে এটা অলওয়েজ ওপেনই থাকে। আপনার পরবর্তী যে সেকশনটা, যে অ্যাপ্লিকেশন ডেডলাইন, ধরেন আপনি এখন ডিসেম্বরে আছেন, এখন জানুয়ারিতে আছেন, তো আপনার সামনের যে সাইকেল সেটা হচ্ছে এপ্রিলের সাইকেল।
তো এপ্রিলের ওইটা অলওয়েজ ওপেন থাকে। আপনার এটা এটা মানে এই না যে আপনাকে এপ্রিলে সাবমিট করতে হবে, আপনি সেটা ফেব্রুয়ারিতেও করতে পারবেন, জানুয়ারিতেও করতে পারবেন, এটা অলওয়েজ ওপেন থাকে। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। এটাই। জি ধন্যবাদ। আচ্ছা ভাই, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হ্যাঁ sure. মানসুবা তাবাসসুম জিজ্ঞেস করেছে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কোন সেমিস্টারের স্টুডেন্ট হতে হবে? আচ্ছা, ওরা হচ্ছে আপনার লাস্ট 2 সেমিস্টার স্টুডেন্টকে প্রিফার করে বেশি। তো আপনি যদি আপনার 12 বা 8 সেমিস্টারে যদি আপনার স্টুডেন্ট থাকে, মানে আপনার বিএসসি যদি 8 সেমিস্টার হয়, সেক্ষেত্রে আপনি 6th সেমিস্টার বা 5th সেমিস্টার থেকে অ্যাপ্লাই করতে পারবেন। মানে ওরা চায় হচ্ছে আপনার লাস্ট 2 বছর, মানে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যেটাকে আমরা বলি। তো আপনি যদি থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ার থাকেন, তো মিনিমাম 4th সেমিস্টার থেকে আসলে অ্যাপ্লাই করা যায়। আমি সাজেস্ট করবো যে মিনিমাম 4th সেমিস্টার হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা মানসুবা, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, আপনি কি আর কিছু জিজ্ঞেস করতে চান? No, I got my question answer. Thanks. থ্যাংক ইউ। নেক্সট যে হ্যান্ড রেজ করেছেন তার কাছে যাচ্ছি, সৈয়দ সাদিয়া হোসেন। আচ্ছা, আমি নেক্সট জনের কাছে যাচ্ছি, ইফতেখার ইফতু কুয়েট থেকে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আমার হচ্ছে দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটা হচ্ছে, যখন আপনার ক্যাম্পাসে যদি IEEE CS চ্যাপ্টারটা নাই থাকে, তো সেই ক্ষেত্রে আসলে পুরো জিনিসটা কিভাবে ওয়ার্কআউট করবে? আর সেকেন্ড প্রশ্নটা হচ্ছে আসলে মানে IEEE অ্যাক্টিভিটিস গুলোকে নিয়ে যদি আপনি ওয়েট করেন, তাহলে ওই ক্ষেত্রে কোন কোন কাজগুলার ওয়েট ধরে একটু বেশি হবে, কোন কোনগুলা কম হবে, বা IEEE অ্যাক্টিভিটিস বলতে প্রিসাইসলি কোন কোন জিনিসপত্রগুলোকে বোঝানো হয়? তো বেসিক্যালি এই দুটো প্রশ্ন ছিল। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আপনার স্টুডেন্ট ব্রাঞ্চে যদি কম্পিউটার সোসাইটি চ্যাপ্টার না থাকে, সেক্ষেত্রে আপনি কম্পিউটার সোসাইটির বাইরে যে যে IEEE কাজ করছে সেগুলোকে অবশ্যই মেনশন করবেন। এবং ধরেন আপনি অন্য কোনো কম্পিউটার সোসাইটির চ্যাপ্টার কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করলো, আপনি সেখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন, বা IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারে আপনি কোনো কাজ করেছেন, তো সেই কাজগুলো আসলে কম্পিউটার সোসাইটির কাজের মধ্যে বা IEEE অ্যাক্টিভিটির মধ্যে ঢুকে যাবে। এবং আপনার যদি আপনার স্টুডেন্ট ব্রাঞ্চে যদি কম্পিউটার চ্যাপ্টার না থাকে, সেক্ষেত্রে আপনি কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা যে আপনি কম্পিউটার চ্যাপ্টার খুলবেন, বা আপনি ধরেন আপনি কাউন্সিলের সাথে কথা বলেছেন যে আপনি কম্পিউটার চ্যাপ্টার খুলতে চান। আপনি যদি এই ধরনের কাজও করে থাকেন, আপনি সেটাও মেনশন করতে পারেন যে আমার ইউনিভার্সিটিতে কম্পিউটার চ্যাপ্টার নেই এবং আমি এই ক্ষেত্রে চ্যাপ্টার খুলতে চাচ্ছি, আমি এই ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি এবং আমি কাউন্সিলের সাথে কথা বলছি। এটাও আসলে আপনার IEEE অ্যাক্টিভিটিস অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে IEEE অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি কাজ থাকতে পারে। ধরেন আপনি কোনো IEEE ইভেন্টে নর্মালি পার্টিসিপেট করেছেন, সেটা আসলে না দেওয়াই ভালো। আপনি যখন কোনো একটা পজিশন থেকে কাজ করেন, সেটা হচ্ছে দেওয়া সবচেয়ে ভালো। তো আপনি ধরেন কোনো একটা ইভেন্টে ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলেন, বা আপনি কোনো একটা ইভেন্টে ভলেন্টিয়ার ছিলেন, বা আপনি ইউনিভার্সিটির IEEE ব্রাঞ্চ কোনো একটা ইভেন্ট অ্যারেঞ্জ করেছে, আপনি সেখানে ভলেন্টিয়ার ছিলেন। তো ওই অ্যাক্টিভিটিস গুলো আসলে এখানে মেনশন করা উচিত যে আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি, আমি অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছি, এবং এরই সাথে আপনি যদি কোনো ধরনের প্রাইজ জিতে থাকেন বা কোনো অ্যাচিভমেন্ট যদি থাকে, ধরেন আপনি কোনো একটা কম্পিটিশনে পার্ট নিয়েছিলেন এবং সেখানে ফার্স্ট রানার্স আপ হয়েছেন বা চ্যাম্পিয়ন হয়েছেন, আপনি ওইগুলোও মেনশন করবেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে ওই ইভেন্টটা যাতে IEEE রিলেটেড ইভেন্ট যাতে হয়। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। আর আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে এই IEEE অ্যাক্টিভিটিস এর মধ্যে আপনার যত IEEE কাজ আছে এবং যত IEEE কম্পিউটার রিলেটেড কাজ আছে সব এখানে ঢুকবে। ধরেন আপনার কম্পিউটার সোসাইটি নেই, আপনি রোবোটিক্স এন্ড অটোমেশন সোসাইটি কাজ করেছেন, আপনি সেগুলো এখানে অ্যাড করতে পারেন। কিন্তু এই ক্ষেত্রে শুধু IEEE এবং IEEE বাদে, মানে CS বাদে বাকি চ্যাপ্টারের কাজগুলো আসলে খুব বেশি এফেক্ট ফেলে না। কারণ ওরা আসলে দেখতে চায় যে আপনি কম্পিউটার রিলেটেড কি কি কাজ করেছেন বা কম্পিউটার সোসাইটি রিলেটেড কি কি কাজ করেছেন। তো ইটস বেটার যে আপনি যত বেশি কম্পিউটার সোসাইটির কাজগুলোকে হাইলাইট করতে পারবেন, তত আসলে আপনার পসিবিলিটি বেশি যে ওইটাতে আমি আসলে বেশি মার্কস তুলতে পারতেছি। Hello. আপনি কি থ্যাংক ইউ। আমার প্রশ্ন উত্তর পেয়েছেন? হ্যাঁ ভাই। হ্যালো, আমার নাম মেবি মেনশন করা হয়েছিল, সরি আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। বলতে পারো। আচ্ছা,
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমার কোয়েশ্চেনের অ্যান্সারটা মেবি দেয়া হয়েছে, বাট মাঝে থেকে আমি আসলে বুঝতে পারিনি, তাই আরেকবার করছি। সেটা হচ্ছে গিয়ে আমি IEEE মানে এই স্কলারশিপটার জন্য সিএসএ অ্যাক্টিভিটিটা কত বেশি থাকা উচিত এই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। কারণ আমি অ্যাকচুয়ালি একটু আগে যেটা আপনি বললেন যে অন্যান্য সোসাইটিগুলোর অ্যাক্টিভিটিকে ওরা অত বেশি প্রায়োরিটি দেয় না। সো আমি পার্সোনালি আমার স্টুডেন্ট ব্রাঞ্চে কাজ করেছি, তাছাড়া সেকশনে অথবা আমার অ্যাফিনিটিতে কাজ করেছি, কিন্তু কম্পিউটার সোসাইটির সাথে আমি খুব বেশি কানেক্টেড না, এন্ড ইভেন হয়তো আমি খুব রিসেন্টলি মেম্বার হব। সো সেই ক্ষেত্রে কি আমার এই কম মেম্বারশিপ এবং কম অ্যাটাচমেন্টটা কি এখানে ম্যাটার করবে? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার IEEE কম্পিউটার সোসাইটি হয়তো বা আপনি নতুন, বা আপনি হয়তো বা নতুন এখানে জয়েন করেছেন, সেই ক্ষেত্রে আপনার অন্যান্য কাজগুলো আসলে কতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাটার। ধরেন আপনি শুধুমাত্র মেম্বার হয়েছিলেন ওই অ্যাফিনিটি গ্রুপে বা IEEE, আপনি কোনো ধরনের কাজ করেননি, সেক্ষেত্রে এটা আসলে খুব বেশি ইফেক্ট ফেলে না। কিন্তু আপনি ধরেন আপনি IEEE ছিলেন, আপনি সেখানে গ্রাফিক্স কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছেন বা গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেছেন, অথবা আপনি ভিডিও বানিয়েছিলেন, অথবা আপনি স্পন্সরশিপ ম্যানেজ করে দিয়েছিলেন। তো এগুলো হচ্ছে আপনার IEEE এর কাজ ছিল, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ একটা সেকশনের জন্য বা একটা স্টুডেন্ট ব্রাঞ্চের জন্য। সেক্ষেত্রে এই কাজগুলো আসলে গুরুত্বপূর্ণ রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা হচ্ছে যে ওরা আসলে দেখে যে আপনার ওই কাজের মাধ্যমে কোন কোয়ালিটিটা আপনি ইমপ্রুভ করেছেন, কোন এক্সপিরিয়েন্স আপনি গেইন করেছেন, এবং সেক্ষেত্রে আপনার কন্ট্রিবিউশনটা কতটুকু। ধরেন আপনি একটা স্পন্সরশিপ ম্যানেজ করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমি এই ফেস্টিভ্যালে IEEE এই ফেস্টিভ্যালে আমি স্পন্সরশিপটা ম্যানেজ করেছি, তারা একটা সার্টেন অ্যামাউন্ট দিয়েছে এবং এই সার্টেন অ্যামাউন্টের জন্য আমি তাদের সাথে কথা বলেছি, এবং এই স্পন্সরশিপটার জন্য আমরা এই ইভেন্টের মধ্যে এত% বেশি বাজেট ইনক্লুড করতে পেরেছি, বা বাজেটের 20% আমি ইনক্লুড করতে পেরেছি স্পন্সরশিপ থেকে। তো এটা এটা যদি দেন, তা ওরা বুঝবে যে আপনার আসলে হার্ড ওয়ার্কিং ক্যাপাবিলিটি আছে, আপনার নেটওয়ার্কিং ক্যাপাবিলিটি আছে, আপনি সোশ্যালাইজিং করতে জানেন, আপনি ফাইন্যান্স সম্পর্কে আপনার আইডিয়া আছে। তো ইটস বেটার যে আপনি প্রথমে মেনশন করলেন যে আমি এই ফেস্টিভ্যালে স্পন্সরশিপ টিমে কাজ করেছি, এর পরের লাইনে আপনি মেনশন করলেন যে আমি স্পন্সরশিপ টিমে কাজ করার সময় আমি টোটাল বাজেটের 20% স্পন্সরশিপ মাইনে আমি এনে দিয়েছি। থার্ডে আপনি এটা মেনশন করলেন যে স্পন্সরশিপ লেটার মানে স্পন্সরশিপ ম্যানেজ করার মাধ্যমে আমার মধ্যে সোশিয়ালাইজিং, নেটওয়ার্কিং, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে লিডারশিপ কোয়ালিটি বিল্ড আপ করেছে এবং ইট রিপ্রেজেন্টস মাই কোয়ালিটি। তো আপনি যদি রিসেন্টলি কম্পিউটার সোসাইটির সাথে জয়েন করে থাকেন, সেক্ষেত্রে আমি আপনাকে এটাই সাজেস্ট করব যে বাকি কাজগুলোকে এমন ভাবে গ্লোরিফাই করতে যাতে সেটা আপনার নিজস্ব যে কোয়ালিটি গুলা থাকে, নিজস্ব যে লিডারশিপ কোয়ালিটি গুলো থাকে, সেটাকে যাতে হাইলাইট করে। ব্যাপারটা হচ্ছে ওইখানে যাতে আপনার IEEE কাজগুলোকে হাইলাইট না করে, ওটা যাতে আপনার নিজস্ব কোয়ালিটিকে হাইলাইট করে। আমি আপনাকে এই সাজেস্টটা করব। আর আপনি যখন কম্পিউটার সোসাইটির কাজগুলোকে হাইলাইট করবেন, তখন আপনি কম্পিউটার সোসাইটির কাজগুলোকে হাইলাইট করবেন। ধরেন আপনি কম্পিউটার সোসাইটির আন্ডার থেকে একটা সেমিনার অ্যারেঞ্জ করলেন যেটা হচ্ছে মেশিন লার্নিং এর উপর অথবা সাইবার সিকিউরিটির উপর, তখন আপনি এইভাবে হাইলাইট করবেন যে আমি সাইবার সিকিউরিটির উপর একটা সেশন অ্যারেঞ্জ করেছি, সেখানে স্পিকার যিনি ছিলেন তার এবং পার্টিসিপেন্ট ছিল ধরো 50 জন। যিনি স্পিকার ছিলেন তার মাধ্যমে পুরো সেশনে স্টুডেন্টরা এটা শিখেছে যে কিভাবে সাইবার সিকিউরিটি কাজ করতে হয়, এবং তার ইনফ্লুয়েন্স হয়েছে এবং তারা এই প্রজেক্ট সাবমিট করছে। আপনি যখন কম্পিউটার সোসাইটিতে কাজ করবেন তখন আপনি কম্পিউটারের কাজগুলোকে হাইলাইট করবেন। আর আপনি যখন কম্পিউটার সোসাইটি বাদে IEEE কাজগুলোকে হাইলাইট করতে যাবেন, তখন কাজটাকে হাইলাইট না করে আপনার ইন্ডিভিজুয়াল যে কোয়ালিটিটা ছিল সেটাকে আপনি হাইলাইট করবেন। এক্ষেত্রে আপনার মানে ওরা যেহেতু কম্পিউটার সোসাইটি, ওরা অবশ্যই চাবে যে কম্পিউটার সোসাইটির কাজগুলো যাতে হাইলাইটেড থাকে, বা কম্পিউটার সোসাইটির কাজ যাতে আপনি বেশি করে থাকেন, বা আপনার অ্যাক্টিভিটিস যাতে কম্পিউটার সোসাইটি বেস্টই যাতে হয়। তো আপনি ওই চেষ্টাটাই করবেন। যদি আপনি রিসেন্টলি জয়েন করে থাকেন কম্পিউটার সোসাইটিতে, সেক্ষেত্রে আপনার মধ্যে অলরেডি লিডারশিপ কোয়ালিটি আছে, আপনার মধ্যে অলরেডি কম্পিউটার সোসাইটি আপনার ব্রাঞ্চটাকে বা আপনার চ্যাপ্টারটাকে একটা অন্যরকম লেভেলে নিয়ে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আপনার মধ্যে আছে। আপনি যদি এটাই প্রুভ করতে পারেন আপনার সেই কোশ্চেন অ্যান্সার গুলোর মধ্যে, তাহলে আপনি আসলে স্কলারশিপে থেকে অনেক ধাপ এগিয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ। আমার আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি আপনি যখন স্কলারশিপটা পেয়েছিলেন তার ঠিক কতদিন আগ থেকে আপনি IEEE মেম্বার ছিলেন বা IEEE সাথে কানেক্টেড ছিলেন? এই মেম্বারশিপ পিরিয়ডটা কি ম্যাটার করে? মানে আমি যদি সাপোজ কেউ যদি খুব কম সময় ধরে IEEE সাথে কানেক্টেড, তার অ্যাচিভমেন্টস আছে অনেক, কিন্তু কানেক্টেড সে অনেক কম সময় ধরে, বাট আরেকজনের অনেক বেশি সময় ধরে যদি থাকে, এই জিনিসটা কি ম্যাটার করে? না, আসলে এই জিনিসটা কখনোই ম্যাটার করে না। ধরেন আপনি মেম্বার ছিলেন 2015 সাল থেকে বা 2016 সাল থেকে, বাট আপনি তখন কোনো কাজ করেননি।
আপনি কাজ করেছেন শেষ সময় এসে। তো আপনি কতদিন ধরে মেম্বার সেটা ম্যাটার করে না, আপনি কি কি কাজ করেছেন সেটা ম্যাটার করে। ওকে, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। আচ্ছা, চ্যাট বক্স থেকে লাস্ট দুটো কোয়েশ্চেন নিয়ে আমি আবার যারা হ্যান্ড রেজ করেছে তাদের কাছে ব্যাক করছি। তাসিন ইসমাম লিখেছে, ইন একাডেমিক স্কলারশিপ অ্যান্ড অ্যাওয়ার্ডস সেকশন, do the awards need to be academic or university related? Can we mention things like competitions? আচ্ছা, এক্ষেত্রে একাডেমিক স্কলারশিপ বা অ্যাওয়ার্ডের যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার পড়াশোনার উপর ভিত্তি করে যে ধরনের স্কলারশিপ গুলা দেয়, যে অ্যাওয়ার্ড গুলা দেয়, পিওরলি বেসড অন ইওর স্টাডিজ, সেটা হচ্ছে আপনার একাডেমিক স্কলারশিপ অ্যান্ড অ্যাওয়ার্ড। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যদি কোনো কম্পিটিশন হয়, ধরেন আপনার ইউনিভার্সিটি হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট একটা কোডিং কম্পিটিশন অ্যারেঞ্জ করলো, যে কম্পিটিশন গুলো হচ্ছে আপনার পড়াশোনা রিলেটেড কম্পিটিশন, আপনি সেগুলোকে এখানে মেনশন করবেন। ধরেন আপনার কম্পিটিশন যদি গান রিলেটেড হয় বা নাচ রিলেটেড হয়, সেক্ষেত্রে আসলে আমি সাজেস্ট করবো যে সেটা এখানে না দিয়ে ওই নন আইট্রিপল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি সেখানে মেনশন করবেন, যে আপনি গানে এই প্রাইজ পেয়েছেন বা আপনি নাচে এই প্রাইজ পেয়েছেন। কিন্তু আপনি ধরেন এটা কোনো কোডিং কম্পিটিশনে গেলেন, আপনি সেখানে প্রাইজ পেয়েছেন। আপনি ধরেন কোনো বিজনেস কি স্টাডিজ এর মধ্যে গেলে আপনি সেখানে প্রাইজ পেয়েছেন। মানে যেটা হচ্ছে আপনার পড়াশোনার ক্যাপাবিলিটিকে হাইলাইট করে, এই ধরনের অ্যাচিভমেন্ট গুলা, সেই ধরনের অ্যাওয়ার্ড গুলাকে আপনি একাডেমিক স্কলারশিপ অ্যাওয়ার্ডের মধ্যে দিবেন। ধরেন আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি কোনো একটা জায়গায় অ্যাসে কম্পিটিশনে পার্টিসিপেট করবেন অন্য কোনো জায়গায়, এবং সেখানে আপনি ফার্স্ট প্রাইজ পেলেন, সেটা হচ্ছে আপনার পড়াশোনা রিলেটেড একটা স্কলারশিপ, যেটা হচ্ছে আপনার রাইটিং ক্যাপাবিলিটি দেখায়, সেটা আপনি একাডেমিক স্কলারশিপের মধ্যে দিতে পারেন। কিন্তু আপনি ধরেন কোনো একটা জায়গায় ব্যাডমিন্টন কম্পিটিশনে গেলেন, আপনি সেখানে চ্যাম্পিয়ন হলেন, সেটা আপনি কখনোই একাডেমিক স্কলারশিপের মধ্যে মেনশন করতে পারবেন না। সেটাকে আপনি ওই নন আইট্রিপল এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা যেটা শুধু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনি সেখানে সেটা মেনশন করবেন। এই একাডেমিক স্কলারশিপটা হচ্ছে যেটা শুধুমাত্র আপনার পড়াশোনার উপর বা আপনার মেধার উপর ভিত্তি করে আপনি যে স্কলারশিপটা পেয়েছেন, যে অ্যাওয়ার্ড গুলো পেয়েছেন, আপনাকে শুধু ওইটাই এই সেকশনের মধ্যে মেনশন করতে পারে। আপনি যদি এটার বাইরে অন্য কিছু বলেন, সেটা আসলে এই সেকশনে কোনোভাবে গুরুত্ব রাখবে না। জি ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। মাহিরা রোকসানা লিখেছে, what exactly do you mean by IEEE activities? What activities are they looking for? What kind of activities did you participate in? আচ্ছা, তো আমি আসলে আইট্রিপল অ্যাক্টিভিটিস বলতে কি কি বুঝিয়েছি সেটা অলরেডি অ্যান্সার দিয়ে ফেলেছি। তো তারা আসলে কোন ধরনের অ্যাক্টিভিটিস খুঁজে, সেটা হচ্ছে আপনি যদি কম্পিউটার সোসাইটিতে কাজ করে থাকেন, তো কম্পিউটার সোসাইটি ব্যানারে আন্ডারে আপনি কি কি কাজ করেছেন সেই কাজটা হচ্ছে ম্যাটার করে। আর আপনি যদি অন্যান্য আইট্রিপল ক্ষেত্রে এটা দেখে যে আপনার সেখানে কি ধরনের এক্সপিরিয়েন্স আপনি পেয়েছেন, কোন ধরনের ক্যাপাবিলিটি আপনার মধ্যে ছিল, আপনার সেখানে সাকসেস কিরকম ছিল, সেটাকে হচ্ছে আপনার ওই আইট্রিপল অ্যাক্টিভিটিস গুলো দেখে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি কোন ধরনের অ্যাক্টিভিটিস গুলো করেছিলাম। আচ্ছা, এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার আইট্রিপল অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি হচ্ছে 2017 সাল থেকে মেম্বার, এবং আমি আমার স্টুডেন্ট ব্রাঞ্চ হচ্ছে অ্যাক্টিভ মেম্বার। তো 2017 সালে হচ্ছে আমি ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলাম মেম্বারশিপ ড্রাইভে। 18 সালে তো সরি 2017 সালে হচ্ছে আমি নতুন মেম্বার, 18 সালে হচ্ছে আমি এক্সিকিউটিভ মেম্বার হই, তখন হচ্ছে আমি মেম্বারশিপ ড্রাইভে কাজ করেছিলাম, এবং 19 সালে হচ্ছে আমি সেক্রেটারি হই আমার স্টুডেন্ট ব্রাঞ্চে। তো আমি যখন এখানে মেনশন করেছিলাম আমি স্টার্ট করেছি 2018 সাল থেকে। তো 2018 সালে আমি প্রথমে বলেছি যে আমি মেম্বারশিপ ড্রাইভে কাজ করেছি, আমি এতজন মেম্বারকে নিয়ে এনেছি এবং এদেরকে ইনফ্লুয়েন্স করেছি। এরপর আমি বলছি আমি ওই ইভেন্টে ক্যাম্পাস অ্যাম্বাসেডর ছিলাম, আমি এই ইভেন্টে আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেছি, বা আমি এই ইভেন্টে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি, মানে আইটিপি ইভেন্টে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছি। এরপর যখন আমি সেক্রেটারি সেকশনে আসলাম, যখন আমি 19 সালের অ্যাচিভমেন্ট গুলা বা অ্যাক্টিভিটির মধ্যে যখন মেনশন করা শুরু করলাম, তখন আমি সেখানে অ্যাকচুয়ালি মেনশন করেছি যে আমার আন্ডারে 20 জন ভলান্টিয়ার ছিল বা আমার আন্ডারে 10 জন ভলান্টিয়ার ছিল, তাদেরকে আমি কিভাবে গাইড করেছি এবং আমরা একসাথে মিলে কোন ধরনের কাজ করেছি এবং সেই কাজের ফলাফলটা কি ছিল। এবং ধরেন আমাদের একটা ইভেন্ট হয়েছে, আমার একটা সেমিনার হয়েছে, সেই সেমিনারের মধ্যে আমি ধরেন ফুড ডিপার্টমেন্টে কাজ করেছি, আমার কাজ ছিল সেমিনারের মধ্যে ফুড সাপ্লাই করা। তো আমি সেখানে বলেছি আমার আন্ডারে 10 জন ভলান্টিয়ার ছিল, আমি 10 জন ভলান্টিয়ার গাইড করেছি যে আইটিপি মেম্বাররা কে কখন খাবার পাবে, কয়টার সময় তারা খাবার পাবে, বা এই সেশনটার পরে এইভাবে আমি এইভাবে ডিস্ট্রিবিউট করবো খাবারটা এখানে, এবং এখানে কোনো হ্যাসেল হয়নি, খুবই সফিস্টিকেটেড ওয়েতে আমরা সেটাকে ডেলিভার করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট।
তো আমি এভাবে হাইলাইট করেছি যে আমার মধ্যে সফিস্টিকেশন, আমার মধ্যে গুছানো একটা কোয়ালিটি আছে, এবং আমি স্টুডেন্ট ব্রাঞ্চ একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে এটা এস্টাবলিশ করতে পেরেছি যে আমি স্টুডেন্ট ব্রাঞ্চের যে এক্সিকিউটিভ বডি বা স্টুডেন্ট ব্রাঞ্চ যে সেশনটা অ্যারেঞ্জ করেছিল সেটা খুব সাকসেসফুল একটা সেশন ছিল, এবং আমার আন্ডার যারা কাজ করেছিল তাদের সবাইকে আমি প্রপার গাইডলাইন দিতে পেরেছি, এবং তাদেরকে নিয়ে আমি যে কাজ করেছি আমি এটা টিম ওয়ার্কের মাধ্যমে আমি সে কাজগুলো করতে পেরেছি। সো আমি ওইখানে এটাই স্টাবলিশ করতে চেয়েছিলাম যে আমার মধ্যে টিম ওয়ার্ক গুণাবলী আছে, আমার মধ্যে লিডারশিপ গুণাবলী আছে, এবং আমার মধ্যে প্রপার গাইডলাইন দেওয়ার মতো গুণাবলী আছে। তো আপনি তো এটাই চেষ্টা করবেন যে আপনি যেই কাজটাই করেন না কেন সেই কাজটাকে যাতে জাস্টিফাই করা যায়, যে আমি এই কাজটা শুধু শুধু করিনি বা শুধু শুধু কাজ করার জন্য করিনি। তো এই কাজটা করার সময় আমার এই ভিশন ছিল, আমি এই ভিশনটা কাজ করার জন্য আমি এইভাবে প্ল্যান করেছিলাম, এই প্ল্যানটা সাবমিট করার এক্সিকিউট করার সময় আমি এভাবে কাজ করেছি, বা আমি একটু ডিফিকাল্টি ফেস করেছি, এবং আলটিমেট রেজাল্টের ক্ষেত্রে আমি এতটুকু সাকসেস হয়েছি। তো আপনি চেষ্টা করবেন যে যতটুকু গুছিয়ে জিনিসপাতিগুলো লেখা যায়, কারণ ওরা হচ্ছে আপনাকে সামনাসামনি ফিজিক্যালি কোথাও ইন্টারভিউ ডাকে না, ওরা টোটালি হচ্ছে আপনি যা যা সাবমিট করেন, যত রাইটিং সাবমিট করেন ওটার উপর বেস করে কিন্তু আপনাকে ইন্টারভিউটা দেয়। তো আপনি যতটা গুছিয়ে লিখতে পারবেন, যতটা নিজেকে জাস্টিফাই করতে পারবেন যে আপনি আসলে খুব ওর্দি একজন স্টুডেন্ট অ্যাম্বাসেডর হওয়ার জন্য, ওরা আসলে ততটাই গুরুত্ব দিবে আপনার অ্যাপ্লিকেশনটার প্রতি। কারণ এই টোটাল স্কলারশিপের আলটিমেট গোল হচ্ছে আপনাকে ওরা আপনার রিজিয়নে স্টুডেন্ট অ্যাম্বাসেডর বানাবে। তো ওরা চায় যে আপনি যখন, ওরা এমন একজনকে অ্যাম্বাসেডর বানাতে চায় যে কাজ পারে, যার মধ্যে কিছু সার্টেন কোয়ালিটি আছে, এই লিডারশিপ কোয়ালিটি থাকতে পারে, যার মধ্যে যে হার্ড ওয়ার্কিং, যে টাইম মতো রেসপন্স করে, যে প্রপার গাইডলাইন দিতে পারে, যে টিম ওয়ার্ক করতে পারে, যে সেকশনের সাথে কাজ করার মতো যোগ্যতা রাখে, যে সুন্দর মতো ইমেল করতে পারে। ওরা চায় এরকম একজন মানুষকে তাদের স্টুডেন্ট অ্যাম্বাসেডর, রিজিওনাল স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করতে। তো আপনি নিজের যোগ্যতাগুলোকে, অ্যাক্টিভিটিসগুলোকে এভাবে জাস্টিফাই করার চেষ্টা করবেন যে আপনি অলরেডি একজন স্টুডেন্ট অ্যাম্বাসেডর হিসেবে অ্যাপ্লাই করার মতো, বেস্ট অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার মতো আপনার ক্যাপাবিলিটি আছে, আপনার কোয়ালিটি আছে। তো আপনি এই জন্যই স্কলারশিপটা উইন করা বা অ্যাচিভ করার মতো যোগ্যতা রাখেন। বুঝতে পেরেছেন আমার কথা? আশা করি আমি আপনার কোশ্চেন অ্যান্সারটা দিতে পেরেছি। আচ্ছা, তাহলে যারা হ্যান্ড রেজ করেছে আমি তাদের কাছে মুভ অন করছি। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারে। আমি এখন সিরিয়ালি মুভ করছি। শরীফুল ইসলাম, আপনি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। জি ভাই, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই সেশনটা করার জন্য, এবং হোস্ট ইস্যু খুবই সুন্দরভাবে গুছিয়ে বলেছেন ভাই, এবং আপনাকে আবার কনগ্রেটস ফর দিস অ্যাচিভিং সাচ এ অ্যামেজিং অ্যাম্বাসেডর এন্ড দিস স্কলারশিপ। আমার প্রশ্ন হচ্ছে, আমি হচ্ছে থার্ড ইয়ারে, সো আমি গত বছর আমার আইটিপলি মেম্বারশিপ ছিল, এবার করা হয়নি। এখন আমার আর সিএস মেম্বারশিপটা করা হয়নি। এখন যদি আমি করি, আমি কি সেপ্টেম্বরের 30-এর মধ্যে যদি অ্যাপ্লাই করি, তাহলে কি 3 মাসের যে ক্রাইটেরিয়াটা ওইটা কি ফিল আপ হবে? আচ্ছা, আমি হচ্ছে সবাই সেই 3 মাসের ক্রাইটেরিয়া নিয়ে আসলে অনেক বেশি কনফিউজড। আমি আপনাদেরকে আবারও বলি। তো ওরা চেক করে যে আপনি কত, মানে আপনার মেম্বারশিপ আছে কিনা 3 মাসের জন্য। তো যে আপনার 3 মাসে মেম্বারশিপ নেই, আপনি লাস্ট 1 মাসে মেম্বার হয়েছেন বা শুধুমাত্র স্কলারশিপ অ্যাটেন্ড করার জন্য মেম্বার হয়েছেন, এটা আসলে খুব বেশি সমস্যা করে না। এখানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি এটা দেখান যে আপনার আইট্রিপল মেম্বারশিপ অনেক আগের, বাট আপনার কম্পিউটার সোসাইটি মেম্বারশিপটা হচ্ছে নতুন, এটা কোনো সমস্যা না। এক্ষেত্রে আপনার 3 মাসের যেই ক্রাইটেরিয়াটা সেটা এতটা বেশি ইফেক্ট ফেলবে না। কিন্তু আপনি যদি এখনই নতুন মেম্বার হন এবং আপনার মেম্বারশিপটা হচ্ছে নতুন, আপনি এখনই নতুন মেম্বার হচ্ছেন এবং এখনই নতুন সিএস এর মেম্বারশিপটা নিচ্ছেন, সেই ক্ষেত্রে এটা আসলে ফুলফিল করবে না। বাট এক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনার আগের যে অ্যাকাউন্টটা আছে আপনি যদি ওইটা রিনিউ করেন, সেই ক্ষেত্রে এটা ওইটা বাই ডিফল্ট শো করবে আপনি গত 2 বছর ধরে আইট্রিপলি মেম্বার। তো ওই ক্ষেত্রে আসলে ওই 3 মাসের যে ক্রাইটেরিয়া সেটা ইফেক্ট করবে না। কিন্তু আপনি যদি এখন নতুন অ্যাকাউন্ট খুলে নতুন করে মেম্বার হন, সেই ক্ষেত্রে সেটা আমি সাজেস্ট করবো এখন অ্যাপ্লাই না করার জন্য, আগামী বছর এপ্রিলে সেটা অ্যাপ্লাই করার জন্য। ধন্যবাদ। ভাই, আমার তো সিএস মেম্বারশিপ ছিল না। আমি যদি ওইটা রিনিউ করি, তাহলে সিএস মেম্বারশিপ যদি খুলি আর ওইটা রিনিউ করি,
আচ্ছা, আপনি যদি এখন বলতে চাচ্ছেন যে আইট্রিপলি রিনিউ করবেন এবং হচ্ছে সিএস নতুন মেম্বারশিপ খুলবেন, সেক্ষেত্রে সমস্যা হবে না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বাকি যে কার্যকলাপগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে ওরা দিবে। আমি আপনাদেরকে আবারও বলছি, এই 3 মাসের যে মেম্বারশিপ ক্রাইটেরিয়াটা, সেটা আইট্রিপল কম্পাস সোসাইটি এতটাও গুরুত্ব নিয়ে দেখে না। ওরা আপনার স্টুডেন্ট ভিশন, কোশ্চেন অ্যান্সার, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, রেজাল্ট, সেগুলোর উপর ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আপনি কতদিন ধরে মেম্বার আছেন সেটা আসলে ওরা খুব বেশি গুরুত্ব দিয়ে দেখেন। তো এটা নিয়ে আসলে টেনশনের কোনো কিছু নেই। আপনি যদি এখন মেম্বার হয়ে করতে চান আপনি করতে পারেন, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার আইট্রিপল এর আগের যে কার্যকলাপগুলো সেগুলো যাতে আপনি খুব ভালো মতো গুছিয়ে দিতে পারেন। জি, ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আমি তাহলে নেক্সট জনের কাছে যাচ্ছি। মশিউর রহমান ফয়সাল ফ্রম IEEE NSU স্টুডেন্ট ব্রাঞ্চ। হ্যালো ভাইয়া। ও সো অ্যাকচুয়ালি আমার অনেকগুলা কোশ্চেন ছিল, বাট আমি মোস্ট গুলার অ্যান্সার পেয়ে গেছি। সো লাস্টলি আমার যে কোশ্চেন সেটা হচ্ছে, আচ্ছা এটা কি এমন কোনো স্পেসিফিক কিছু আছে যে লাইক একটা সেকশন থেকে এতজন অ্যাপ্লাই করলো, ওখান থেকে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ এতজন স্কলারশিপ পাবে, এর থেকে বেশি পাবে না, মানে এরকম কি কোনো বাধ্যবাধকতা আছে? থ্যাংক ইউ মশিউর রহমান ফয়সাল, খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। এটা আসলে আমি বলতে ভুলে গেছিলাম। তো রিচার্ড ডি মার্টিন স্কলারশিপের সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে যে ওরা কখনোই দেখে না যে একটা সার্টেন সেকশন থেকে কতজন অ্যাপ্লাই করেছে, একটা সার্টেন কান্ট্রি থেকে বা সার্টেন স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে কতজন অ্যাপ্লাই করেছে, ওটা কখনোই দেখে না। এবং আহ, আপনারা যদি রিচার্ড আরইএম এর ওয়েবসাইটে দেখেন পাস্ট উইনারদের যে লিস্ট দেওয়া আছে, সেখানে দেখতে পাবেন যে মোস্ট অফ দ্য উইনার হচ্ছে ইন্ডিয়া থেকে। ওদের থেকে অনেক বেশি উইনার থাকে একই সেকশনের থেকে 7-8 জন পেয়েছে, এরকমও আছে। মানে এই বেঙ্গালুরু বা কেরালা সেকশন থেকে 7-8 জন পেয়েছে, এরকম আছে। এবং একই স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে 2 জন পেয়েছে, এরকমও আছে। যে ওরা একই বছরে একই সাইকেলে একই স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে 2 জন পেয়েছে। তো এটা নিয়ে আসলে কখন ওরা কোনো স্লট নির্ধারণ করে দেয় না যে একটা সার্টেন স্টুডেন্ট ব্রাঞ্চের জন্য বা একটা সার্টেন কান্ট্রির জন্য বা সার্টেন সেকশনের জন্য এতগুলা সিট বরাদ্দ। আপনার যদি যোগ্যতা থাকে, আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার ওরা যদি দেখে যে এই অ্যাপ্লিকেন্টটার ফিউচার অনেক ভালো, ওরা অন্য কোনো কিছু দেখে না, শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশন ভিত্তি করে আপনাকে স্কলারশিপ দিয়ে দেয়। হ্যাঁ, আশা করি আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি। আচ্ছা, তাহলে আমি নেক্সট জনের কাছে মুভ অন করছি। তাসিন ইসমাম। জি, থ্যাংক ইউ। আমার একটু বেশ কয়েকটা কোয়েশ্চেন ছিল। একটা আমি চ্যাটে করেছিলাম, ওটা ভাইয়া ভালো রিপ্লাই অলরেডি দিয়েছে। ওটার জাস্ট অ্যাজ আ সর্ট অফ করোলারি, লাইক আমার কোয়েশ্চেন ছিল যে মানে ভাইয়া বলেছিলেন যে সর্ট অফ একাডেমিক রিলেটেড কোনো অ্যাচিভমেন্ট থাকলে সেটা ওখানে দিতে। মানে ফর এক্সাম্পল যেটা পিওরলি একাডেমিক, মানে আমার ডোমেইন রিলেটেড, আমার মেজর রিলেটেড, বাট সর্ট অফ একাডেমিক রিলেটেড না। ফর এক্সাম্পল say a hackathon or some kind of international I don't know, robotics competition or something like that. এগুলো কি আসলে দেওয়া যাবে আমার ওই ওই সেকশনটাতে? সেকশনটার নাম হলো, সরি, একাডেমিক স্কলারশিপ এন্ড অ্যাওয়ার্ড সেকশন। জি জি জি, হ্যাঁ। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি আপনাকে যেটা সাজেস্ট করব যে আপনি যেহেতু সিএসসি স্টুডেন্ট অথবা আপনি যে ট্রিপল স্টুডেন্ট, তো আপনার সেই রোবোটিক্স কম্পিটিশন বা হ্যাকাথন এগুলো আসলে আপনার ফিল্ড রিলেটেড। আপনি যদি আপনার একাডেমিক্স এর মধ্যে ভালো না করতেন বা আপনার যদি আপনার একাডেমিক সম্পর্কে নলেজ না থাকতো, তাহলে আসলে আপনি এই ধরনের কাজগুলো আসলে করতে পারতেন না। তো আপনি যদি ওই ধরনের কিছু থাকে যে আপনার মানে আপনি হ্যাকাথন করেছেন বা আপনি রোবোটিক্স এর কাজ করেছেন, তো আমি আপনাকে বলবো যে ওইগুলো আসলে আপনি একাডেমিক স্কলারশিপের মধ্যে দিতে পারেন। এটা আসলে খুব বেশি সমস্যা হবে না। মানে হচ্ছে আপনার নিজস্ব, আপনি যে সরি আপনি যে ফিল্ডে পড়াশোনা করছেন, আপনার সেই ফিল্ডের নলেজটাকে এনহ্যান্স করছে এরকম যত কম্পিটিশন আছে, আপনি সেইগুলো আসলে একাডেমিকের ভিতরে ফেলতে পারেন। কিন্তু আপনি যদি এরকম কোনো কম্পিটিশন পান যেটা আসলে আপনার একাডেমিকের সাথে রিলেটেড না, এটা স্পোর্টস হতে পারে, যেটা হচ্ছে কালচারাল কোনো অ্যাক্টিভিটিস হতে পারে, অথবা যেটা হচ্ছে ডিবেট হতে পারে, সেটা আসলে আপনি একাডেমিকের মধ্যে ফেলতে পারবেন। সেটাকে আপনার ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ফেলতে হবে। জি, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ভাই আমার আরো একটু একটা কোয়েশ্চেন ছিল। সেটা হলো দুটো লেটার অফ রেকমেন্ডেশন দেওয়া যায়, একটা হলো IEEE এর চেয়ার বা ব্রাঞ্চ হেড থেকে, আর একটা হলো সর্ট অফ অ্যাম্বিগুয়াস রাখা হয়েছে। আই অ্যাসিউম এখানে মানে IEEE রিলেটেড কারো কাছ থেকে
সেকেন্ড এলওআরটা নিলেই অবভিয়াসলি এটা একটা বেটার এফেক্ট ফেলবে, বাট মানে এখানে আমার যদি ওরকম IEEE কারো কাছ থেকে আমি মানে ভালো কোনো রেকমেন্ডেশন পাবো না আমি জানি। ফর এক্সাম্পল তার সাথে আমার কোনোভাবে ইনভলভমেন্ট অত স্ট্রংলি নেই, বাট ফর এক্সাম্পল আমার কোনো ইউনিভার্সিটির প্রফেসর, আমার থিসিস সুপারভাইজার, এরকম কারো কাছ থেকে আমি মানে একটা স্ট্রং লেটার অফ রেকমেন্ডেশন পাবো কম্পারেটিভলি। মানে এখানে আসলে ট্রেড অফটা আমার কিভাবে করা উচিত? আমার কি এমন কারো কাছ থেকে নেওয়া উচিত যার কাছ থেকে আমি সর্ট অফ আমার সাথে মানে আমাকে একটা ভালো রেকমেন্ডেশন দিতে পারবে বেসড অন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বাট IEEE রিলেটেড না, নাকি I should try to get someone from IEEE to get the second LOR? আচ্ছা, দ্য ফার্স্ট এলওআর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ব্রাঞ্চে বা চ্যাপ্টারে যিনি কাউন্সিলর, তার থেকে হচ্ছে আপনার রেকমেন্ডেশনটা নিতে হবে। মানে এটা মাথায় রাখতে হবে যে আপনি ধরেন আপনার নর্থ সাউথ থেকে আছেন, তা আপনার নর্থ সাউথ স্টুডেন্ট ব্রাঞ্চ যিনি কাউন্সিলর বা যিনি অ্যাডভাইসর, সেই টিচারের থেকে আপনি এলওআরটা নেবেন। আর সেকেন্ড এলওআরটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে এটা আসলে মেইন যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যিনি আপনাকে সবচেয়ে ভালো মতো চিনেন, যিনি আপনার কোয়ালিটি গুলোকে জাস্টিফাই করতে পারবেন, তার থেকে হচ্ছে এই এলওআরটা নেওয়া। এই ক্ষেত্রে আপনার যদি IEEE রিলেটেড কেউ না থাকে এবং কিন্তু তিনি যদি আপনার থিসিস সুপারভাইজার হন বা আপনার কোনো নর্মাল কোনো প্রফেসর হন যিনি আপনি খুব ভালো মতো চিনেন, আমি রিকমেন্ড করবো তার থেকে নিতে। কারণ কম্পিউটার সোসাইটি মাঝে মাঝে এরকমও হয়, মানে আমার সাথে যারা অ্যাপ্লিকেন্ট ছিলেন তাদের ক্ষেত্রে এরকম হয়েছিল যে এই এলওআরটা নিয়ে তাদের ডাউট হয়েছিল এবং তারা ওই টিচারকে বা তারা মেল বা প্রফেসরকে তারা মেল করেছিল যে এলওআরটা অথেন্টিক কিনা এটা বোঝার জন্য। তো এই ক্ষেত্রে যিনি আপনাকে ভালো মতো চিনেন তিনি আসলে তখন ওই মেইলেও আপনাকে জাস্টিফাই করতে পারবেন যে এই ছেলেটা ভালো বা এই অ্যাপ্লিকেন্টটা হচ্ছে ভালো। তো ইটস বেটার যিনি আপনাকে ভালো মতো চিনে তার থেকে হচ্ছে সেকেন্ড এলওআরটা নেওয়া। এটা যদি IEEE রিলেটেড হয় সেটা আরো ভালো, যদি IEEE রিলেটেড না হয় তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট থ্যাংক ইউ। ফার্স্ট যে এলওআরটা সেটা হচ্ছে মাস্ট আপনার কাউন্সিলর থেকে নিতে হবে। আর আপনার যদি কোনো স্টুডেন্ট ব্রাঞ্চ না থাকে বা চ্যাপ্টার যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি সেকশনের কোন একজন এক্সিকিউটিভ মেম্বার থেকে আপনি সেটা নেবেন। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ভাইয়া ফাইনালি জাস্ট একটা রিকোয়েস্ট, এই রেকর্ডিংটা কি ফেসবুকে বা কোথাও আপলোড করে দেওয়া হবে পরে যদি আমরা আচ্ছা, রিভিউ এটা করতে পারি হচ্ছে ম্যাটেরিয়াল আমাদের গুলো? কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওইখানে হচ্ছে ভিডিওটা আপলোড হয়ে যাবে। ওকে গ্রেট, থ্যাঙ্কস। জি ধন্যবাদ। আচ্ছা ভাই, তাহলে আমি নেক্সট জনের কাছে মুভ অন করছি। শামাতুল জান্নাত। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু। ভাইয়া, এখানে দুটা সেকশন আছে, যেমন হচ্ছে কি একাডেমিক স্কলারশিপ অর অ্যাওয়ার্ডস while enrolled in university or college আর নন IEEE এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। তো ফার্স্ট যেটা হচ্ছে কি enrolled in কলেজ আর ইউনিভার্সিটি, তো যে মানে স্কলারশিপটা পাই, যেমন আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে গিয়ে মানে ইংলিশ মিডিয়াম যদি হয় তাহলে এক্সট্রা কিছু ওয়েভার থাকে, তারপর হচ্ছে ফিমেল এই ক্যাটাগরি ওয়াইজে কিছু ওয়েভার থাকে, এগুলা কি এখানে মেনশন করে দিব? আচ্ছা, যেহেতু আপনি ইউনিভার্সিটি এই ধরনের ওয়েভার দিচ্ছে, আপনি এখানে এসে মেনশন করতে পারবেন। করতে পারবো, আচ্ছা হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে কি আরেকটা কোয়েশ্চেন হচ্ছে গিয়ে নন IEEE এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইন কলেজ আর ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিজে বেসিক্যালি আমি কোনো IEEE ছাড়া আমি কোনো আমাদের লোকাল কোনো ক্লাবসে অ্যাকচুয়ালি নাই। আর কলেজে হচ্ছে গিয়ে মানে খুবই কম, লাইক মানে একটা হয়তো এক দুইটা হয়তো করেছি। তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, মানে ইন কেস যদি এটা খুব একটু কম থাকে আর কি? সেই ক্ষেত্রে আমি আপনাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনি ধরেন IEEE তে কাজ করেননি, বাট আপনি হতে পারে যে আপনি সিআর হিসেবে কাজ করেছেন, আপনি ইউনিভার্সিটিতে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন, অথবা আপনি কোন একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিলেন সেখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন। তো আপনি আসলে ওই জিনিসগুলো এখানে লিখতে পারেন যে আমি সিআর ছিলাম, আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম এবং আমি এই কাজ করেছি, অথবা হচ্ছে আমি টিএ ছিলাম, কোন টিচার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। তো সেটাও আপনি তো এখানে লিখতে পারেন। অথবা আপনি এই ধরনের জিনিসপত্র দিতে পারেন যে ধরেন আপনি কোনো স্টাডি ট্যুরে গিয়েছেন, অথবা আপনার এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য নিয়ে গিয়েছিল, আপনি কোনো একটা সার্টেন 10 মানুষের লিডার ছিলেন বা 10 মানুষ আপনার আন্ডারে ছিল, আপনি ওই কাজগুলো আসলে এখানের মধ্যে লিখতে পারেন। পুরো ব্যাপারটা হচ্ছে যে একদম ফাঁকা রাখার থেকে এমন কিছু লিখে দেওয়া ভালো যেটা আসলে আপনার কোয়ালিটিটাকে প্রুভ করতে পারে। আপনি যদি শুধু এটা লিখে দেন যে আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, এটাই হচ্ছে আমার নন IEEE অ্যাক্টিভিটিস, তাহলে এটা হবে না। আপনাকে এটা মেনশন করতে হবে যে আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ থাকা অবস্থায় এই কাজ করেছি এবং আমি আমার আন্ডারে স্টুডেন্টদের এভাবে ইনফ্লুয়েন্স করতে পেরেছি,
তাদেরকে আমি গাইডলাইন দিতে পেরেছি। সো আমার সিয়ারশিপটার জন্য আমার মধ্যে এই লিডারশিপ কোয়ালিটি গ্রো করেছে, আমার মধ্যে টিম ওয়ার্ক কোয়ালিটি গ্রো করেছে। তো আপনি যদি এইভাবে লেখেন তখন হচ্ছে সেটা বেশি গুরুত্ব বহন করবে। ওকে জি ভাইয়া, ধন্যবাদ। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তাহলে লাস্ট জনের কাছে মুভ অন করছি, কাজী সাজিদ মেহরাব। জি, থ্যাংক ইউ এগেইন। আরো কিছু কোয়েশ্চেন্স আর কি আমার মাথায় আসছে। সো আমার যদি কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে, ফর এক্সাম্পল রিসার্চ এক্সপিরিয়েন্স ইন প্রবাবলি রিসার্চ টিম, এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, এটা আমি কোন সেকশনে ইনভলভ করতে পারি বা মেনশন করতে পারি? আচ্ছা, আপনার যদি রিসার্চ রিলেটেড কোনো কিছু থাকে, তো এক্ষেত্রে আপনি যদি সেই রিসার্চের কাজগুলো যদি কোনো অ্যাচিভমেন্ট থাকে, ধরেন আপনি কোনো কনফারেন্সে পেপার সাবমিট করেছেন, আপনি সেখানে প্রাইজ পেয়েছেন, তা সেটা আসলে এই একাডেমিক স্কলারশিপ এবং অ্যাওয়ার্ডস এর মধ্যে ঢুকে যাবে। আর আপনি যদি শুধুমাত্র কাজ করে থাকেন এবং আপনার কোনো ধরনের অ্যাচিভমেন্ট নাই, বাট আপনি শুধু কাজ করেছেন, আপনার শুধু এক্সপিরিয়েন্স আছে, সেটা আসলে ওই নন আইটিপির যে অ্যাক্টিভিটি সেটার মধ্যে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আসলে ভাই, হ্যাঁ, জি আপনি যেহেতু অবশ্যই। উইনার হয়েছেন, একটু পার্সোনাল কোয়েশ্চেন আর কি, যে আপনি কি IEEE এর ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ফর এক্সাম্পল এক্সট্রিম বা ম্যাথসি, এগুলোর কোনোটার অ্যাম্বাসেডর হিসেবে ছিলেন? মানে আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড whether this basically contributes আচ্ছা, to আমি someone getting হচ্ছে the award. আইটিপিলি এক্সট্রিম আর আইটিপিলি ম্যাটসি দুইটারই অ্যাম্বাসেডর ছিলাম, এবং হচ্ছে আচ্ছা যে আইটিপিলি হ্যাকের একটা কম্পিটিশন ছিল, সেটাতে অ্যাম্বাসেডর ছিলাম, এবং আইটিপিলি ইন্ডিয়া সেকশনের একটা টিইএমএস যে সেকশন, সেখানকার হচ্ছে আউটসাইডার অ্যাম্বাসেডর ছিলাম। তো আমি ওইগুলো আসলে এই আইটিপিলি অ্যাক্টিভিটিসের মধ্যে ইনক্লুড করেছি। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। Okay, does anyone have any more questions? I think we've attended to all of them. So, bhai, can we wrap up now? আচ্ছা, তো সবাইকে আসলে ধন্যবাদ এরকম একটা বোরিং সেশনে পার্টিসিপেট করার জন্য। আসলে আরইএম স্কলারশিপে 2011 সাল থেকে দিলেও বাংলাদেশের আমরা যারা আছি তারা খুব বেশি পরিচিত না। তো বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত আমরা মাত্র 4 জন পেয়েছি। তো 2018 সালেই হচ্ছে 2 জন ভাই পেয়েছিলেন, কোহিনুর ভাই এবং স্বপ্ন শাহ ভাই। কোহিনুর ভাই ছিলেন ড্যাফোডিল থেকে এবং স্বপ্ন শাহ ভাই ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। তো 2019 সালে আমরা 2 জন পাই। 19 সালের যে এপ্রিল সাইকেলে আমি পাই আইওটি থেকে, এবং সেপ্টেম্বর সাইকেলে হচ্ছে জোহরা আপু পায় ড্যাফোডিল থেকে। তো আমরা এখন পর্যন্ত 4 জন পেয়েছি এই আইট্রিপল এই আরইএম স্কলারশিপটা। তো আমরা চাচ্ছি যে আরো বেশি মানুষ এটা সম্পর্কে জানুক, আরো বেশি মানুষ এই স্কলারশিপটাকে অ্যাচিভ করুক, যাতে তার ফিউচার স্কলারশিপটা আসলে খুব বেশি বেনিফিট এনে দেয়, তাদের এক্সপিরিয়েন্সকে যাতে খুব বেশি এনহ্যান্স করে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এখানে আপনি যতটা প্রাইজ মানি পাচ্ছেন, প্রাইজ মানিটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে এটা আসলে একটা সার্টিফিকেট, যেটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে পড়াশোনার গুণও আছে, আপনার মধ্যে এক্সট্রা কারিকুলার কিছু গুণও আছে, এবং আপনি আসলে ইউএস এর একটা সোসাইটি থেকে, কম্পিউটার সোসাইটি ইউএস থেকে আপনি কোনো কিছু একটা অ্যাচিভমেন্ট করেন। তো ইন ফিউচার আপনি যখন অ্যাব্রোডে অ্যাপ্লাই করতে যাবেন বা যখন আপনি সেটেল হতে যাবেন, তখন আসলে স্কলারশিপটা অনেক অনেক বেশি ভ্যালু রাখে, যে এরকম এই ছেলেটা অ্যাপ্লিকেন্ট এরকম অ্যাপ্লিকেশন পেয়েছে, তার মানে এই ছেলেটার মধ্যে অনেক কোয়ালিটি আছে। এই স্কলারশিপটা এই জন্যই বলবো যে খুব বেশি গুছিয়ে লেখার জন্য, যাতে এমন না হয় যে শেষ 5 দিনে বা শেষের দিন তাড়াহুড়ো করে বসে কোনো মতে সাবমিট করে দেবেন। তো আমি আপনাদেরকে বলবো যে যেহেতু সেপ্টেম্বর 30 তারিখ লাস্ট ডেট, আপনি 6-7 দিন ধরে সুন্দর মতো গুছিয়ে লিখে প্রিপেয়ার করে এরপর উপরওয়ালাকে ডেকে সাবমিট করে দেন। তো চেষ্টা করবেন যাতে খুব গুছানো যাতে হয় লেখাটা, কারণ শুধুমাত্র আপনার লেখার উপর ভিত্তি করেই হচ্ছে ওরা আপনাকে দেয়। কারণ আপনি যত কাজ করেন, কোনো কাজের প্রুফ কিন্তু আপনি সাবমিট করতে পারেন না। ধরেন আপনি কোনটা জায়গায় গ্রাফিক ডিজাইন হিসেবে কাজ করছেন, আপনি ভাবছেন যে আমি আমি আমার পোর্টফোলিওটাকে এখানে সাবমিট করি, সেটা কিন্তু অ্যালাউড না। ধরেন আপনি এই সার্টিফিকেট পেয়েছেন, ওই সার্টিফিকেট পেয়েছেন, আপনি ভাববেন তাহলে আমি ছবি করে অ্যাটাচ করে দিই, সেটাও কিন্তু এখানে অ্যালাউড না।
আপনি কি কি কাজ করেছে আপনি শুধুমাত্র সেটা লিখে যাবেন, ওরা আপনার শুধুমাত্র লেখাগুলোই পড়বে এবং সেই লেখাগুলো পড়ে ওরা ডিসাইড করবে আপনাকে স্কলারশিপ দিবে নাকি দিবে না। তো এটা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট যে আপনার লেখাটা যাতে খুবই গুছানো হয় এবং আপনার লেটার অফ রিকমেন্ডেশন সাথে খুবই গুছানো লেখা হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি গ্রামাটিক্যাল এরর যাতে কোনোভাবেই না থাকে। এটা চেষ্টা করবেন যাতে কোনো গ্রামাটিক্যাল এরর না থাকে। আর চেষ্টা করবেন যে লেটার অফ রিকমেন্ডেশন লেটারটা নিচ্ছেন, ধরেন আপনার স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে 3 জন অ্যাপ্লাই করছে, 3 জনের লেটার অফ রিকমেন্ডেশন সাথে 3 রকম হয়। এরকম অনেক সময় হয় যে আমি দেখেছি যে একজন কাউন্সিলর যখন লেটার অফ রিকমেন্ডেশন দিচ্ছেন, কাউন্সিলর আসলে খুবই ব্যস্ত মানুষ, তিনি চাচ্ছেন না যে তার এত টাইম নেই যে 3 জনের জন্য 3 রকম লেটার অফ রিকমেন্ডেশন লিখবেন। তো তিনি কি করেন যে একটা লেটার অফ রিকমেন্ডেশন এর খালি নামটা এডিট করে 3 জনকে দিয়ে দেন। তো আপনার ক্ষেত্রে যদি এরকম হয় তো ধরে নেবেন যে আপনি ধরা খেয়ে যাবেন, তো ওরা তখন এই 3 জনের কাউকেই কিন্তু দিবে না। তো ইটস বেটার যদি আপনি নিজে লেটার অফ রিকমেন্ডেশন নিজে লেখেন, এরপর আপনি টিচারকে যদি দেন, এরপর টিচার যদি সেটা সাবমিট করে দেন। আর আপনি যদি একই স্টুডেন্ট ব্যাচ থেকে 2-3 জন অ্যাপ্লাই করেন, আপনারা নিজেরা একটু বসে চেষ্টা করেন যাতে আপনাদের লেটার অফ রিকমেন্ডেশন যাতে ডিফারেন্ট রকম হয়, যাতে সিমিলার যাতে না থাকে। কারণ প্লেগিয়ারিজম অনেক ভাইটাল একটা ইস্যু, সেটা যাতে কোনোভাবেই না হয়। আর সবার শেষে হচ্ছে বেস্ট অফ লাক। আমাদের একটা গ্রুপ আছে আইটিপুরি আরএম হেল্প ডেস্ক বিডি, আপনারা যারা ইমেইলের সেশন লিংকটা পেয়েছেন ওখানে লিংকটা দেওয়া আছে, আরএম হেল্প ডেস্ক বিডি গ্রুপের যে লিংকটা, আপনি সেখানে জয়েন করবেন। আপনার যদি এই স্কলারশিপ নিয়ে আরো কোনো কোয়েরি থাকে আপনি সেখানে সেটা পোস্ট করতে পারবেন। আমি সেখানে এবং আমার সাথে যারা প্রিভিয়াস উইনার ছিলেন জোহরা আপু, স্বপ্নিল ভাই এবং কোহিনুর ভাই, তারাও সেখানে আপনার কমেন্টে অ্যান্সার দিয়ে দিবেন। আর আপনি যদি চান পার্সোনালি কারোর সাথে কথা বলতে, আমার মেসেজ রিকোয়েস্ট অলওয়েজ খোলা, আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারেন, আমি আপনাকে যথাসাধ্য চেষ্টা করবো আপনার অ্যান্সার দেওয়ার জন্য, আপনাকে হেল্প করার জন্য। আর লাস্টে একটা কথা বলবো যে আপনার লিঙ্কডইন প্রোফাইল যাতে একটু গুছানো থাকে, আপনি লিঙ্কডইন প্রোফাইল যাতে খুব সাজানো গোছানো থাকে, কারণ ওরা একটু দেখার চেষ্টা করে যে যে মানুষটা আমাদেরকে রিপ্রেজেন্ট করবে, যে মানুষটা আমাদের স্টুডেন্ট অ্যাম্বাসেডর হবে, তার সোশ্যাল মিডিয়াটা কিরকম। তো আপনার ফেসবুকটা যাতে একটু গুছানো থাকে, আপনি কি কি কাজ করছেন, আপনার লিঙ্কডইনটা যাতে গুছানো থাকে, আপনি কি কি কাজ করছেন। অনেকে সেই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছিলাম এরপর সেটা ফেলেই রেখেছি, কোনো ধরনের কাজ টাজ করা হচ্ছে না। তো লিঙ্কডইন প্রোফাইল সাথে সাথে আপডেট রাখাটা একটা কাজ। তো আমি আপনাদেরকে বলবো যদি এখনো লিঙ্কডইন প্রোফাইল গোছানো না থাকে, ইটস হাই টাইম এখনই গুছিয়ে ফেলেন। আর একটু যত্ন নিয়ে কাজগুলো করতে, যত্ন নিয়ে লিখতে, যাতে খুব বেশি তাড়াহুড়া না থাকে বা যত্ন যাতে একটা ছাপ থাকে। তো সবাইকে আবারও ধন্যবাদ সেশন অ্যাটেন্ড করার জন্য, আসলে অনেক কিছু বলে ফেলছি, সবাইকে বলতে ফেলছি। সবাইকে ধন্যবাদ সেশন অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা।